ওকে। সো আমাদের আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, যারা আমরা মে 2025 এমআরসি পার্ট 1 পরীক্ষা দিব তাদের জন্য মেনলি। আর পরীক্ষাটা কিন্তু মে মাসের 14 তারিখে হবে, হ্যাঁ, এমআরসি পার্ট 1 পরীক্ষা যেটা। আর এই ক্ষেত্রে আমাদের স্পেশালি এই পরীক্ষাটা দিতে গেলে কি কি কন্টেন্ট আমাদের পড়তে হবে এবং কোন কোন জিনিসগুলো আছে জানা দরকার, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল এক্সাম। সো অনলাইন বেসড পরীক্ষা হবে। সো কোন জিনিসগুলো আমাদের ইনফরমেশনগুলো জানলে আমরা প্রতিটা স্টেপ মানে অগ্রসর হলে আমরা কোনো সমস্যায় পড়বো না, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো আর কি। আর স্পেশালি আমি হচ্ছে আজকে ওরিয়েন্টেশনের ক্লাসের পর থেকেই আমাদের যে ক্লাস আছে সেটা শুরু করে দিব। সো ওয়ান বাই ওয়ান করে আমরা সবগুলো স্টেপ আলোচনা করবো আর কি, হ্যাঁ। সো মোট কথা হচ্ছে এই যে সময়টা আজকে থেকে পরীক্ষার আগ পর্যন্ত আমাদের প্রথম শর্ত হচ্ছে একটানা পড়তে হবে। অনেকে কোশ্চেন করেন যে আমি কত ঘন্টা পড়বো, আসলে ঘন্টা ধরে পড়ে এই পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাগুলো ইনিশিয়ালি হয় না, হ্যাঁ। যেটা করতে হবে যখনই আপনি সময় পাবেন, আপনার ব্যস্ততা আছে জানি, আপনি জব করেন এটাও জানি, আপনার ফ্যামিলি আছে এটাও জানি, আপনি একটা আর্নিং পারসন এটাও জানি, সব কিছু থাকবে, তার সাথে আপনাকে পড়তে হবে। এখন আপনার, যেমন আমরা কলেজ লাইফ বা কোনো যখন ছিলাম স্টুডেন্ট লাইফে, তখন দেখা যেত হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে তারপরে পড়া শুরু করতাম। কিন্তু এই পোস্ট গ্রাজুয়েশন লেভেলে বর্তমানে আমাদের যে স্টেজটা, এই স্টেজে এই ধরনের সুবিধা আমরা আসলে নিতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, আমি যখন ডিউটিতে যাব, আমি যদি গাড়িতে থাকি, আমি যখন ডিউটিতে থাকবো, ইন বিটুইন পেশেন্ট দেখার মাঝখানে অথবা পেশেন্ট দেখার পরে, অথবা যখনই আমি সময় পাই তখনই আমার পড়তে হবে, মোবাইলটা খুলতে হবে, পিডিএফ খুলতে হবে, পড়তে হবে। তার মানে হচ্ছে আমার পড়ার কোনো সময় নাই, যখনই সময় পাবো তখনই পড়বো। আমি যেটা বলি, আপনি গাড়িতে থাকেন, বাড়িতে থাকেন, ডিউটিতে থাকেন, যেখানেই থাকেন, আপনাকে পড়ার মধ্যেই থাকতে হবে। অর্থাৎ আপনাকে আমি পিডিএফ দিব, পিডিএফ নিয়ে পড়তে পারেন, অথবা আপনার যদি ব্যাগের মধ্যে হার্ড কপি থাকে তাহলে সেটাও পড়তে পারেন, অথবা আমার যে ভিডিওগুলো থাকবে ক্লাসের সেগুলো আপনি শুনতে পারেন। এই জন্য কি রাখতে হবে, আমাকে ভালো একটা ইয়ারফোন বা হেডফোন রাখতে হবে, এবং এটা ব্লুটুথ হলে খুবই ভালো। কারণ হচ্ছে আপনি ধরেন আপনার মোবাইলটা আপনি অন করে পকেটে রাখলেন, ব্যাগের মধ্যে রাখলেন, আপনি কানের মধ্যে ইয়ারফোন আছে, আপনি ক্লাসটা শুনতে থাকলেন। সো মোট কথা হচ্ছে, ভাই কতক্ষণ পড়বো এটা না, আপনি কতক্ষণ সময় দিবেন এটা হচ্ছে বড় কথা। এখন ধরেন আপনি যদি মনে করেন যে না, আমি আস্তে আস্তে পড়বো, ধীরে ধীরে পড়বো, পড়ে একদম অনেক সময় ধরে প্রিপারেশন নিব, তাহলে দেখবেন আপনার কোনো প্রিপারেশনই হবে না। সো পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন গুলো হচ্ছে ধাম করে ধরতে হবে, ধাম করে পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, তাহলেই আপনার হয়ে যাবে আর কি পোস্ট গ্রাজুয়েশন। আর যদি আপনি মনে করেন যে না, আমি 6 মাস একটা সাবজেক্ট পড়বো আর 6 মাস পরেরটা পড়বো, 1 বছর গিয়ে পরীক্ষা দিব না, তখন একদিকে পড়বেন একদিকে ভুলবেন, সো এটা করা যাবে না। সো মোট কথা হচ্ছে আমাকে একটা টার্গেট পয়েন্ট ফিক্সড করে আগাইতে হবে। তাহলে আমাদের টার্গেট পয়েন্ট হচ্ছে মে মাসের 14 তারিখ, এর মধ্যে হচ্ছে আমি পুরো সিলেবাস শেষ করব, রিভিশন দিব এবং পরীক্ষা দিব। আর তার সাথে যা যা লাগে, A to Z যত সাপোর্ট লাগে সেটা আমি দিব, ঠিক আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে একজন স্টাডি পার্টনার দরকার হয়, এবং সেই ক্ষেত্রে স্টাডি পার্টনার হিসাবে আমি থাকবো আপনাদের সাথে, হ্যাঁ। সো আমাদের টোটাল কোর্সের মধ্যে স্টাডি পার্টনার হিসেবে আমি থাকবো। সো আমরা মাগরাবি পড়বো, পাস টেস্ট পড়বো, পাস মেডিসিন পড়বো, প্রত্যেকটাতেই আমি স্পেশালি কোশ্চেন সলভিং সেশনগুলোতে আমাদের লাইভ সেশন হবে। সো এখানে কিন্তু আমি স্টাডি পার্টনার হিসেবে থাকবো। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট আমার সাথে প্রতিটা সেশনে অ্যাটেন্ড করা, এটা আপনার প্রথম প্রায়োরিটি। যদি আপনি অ্যাটেন্ড না করতে পারেন, কোনো কারণে ডিউটিতে আছেন বা ব্যস্ততার কারণে পারেন নাই, তাহলে ওই ক্লাসটা লাইভ শেষে আপনাকে রেকর্ডেড আকারে গ্রুপে দেওয়া থাকবে। আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল পরবর্তী দিনের ক্লাসের আগে এই ক্লাসটা কিন্তু দেখে ফেলতে হবে। সো এইভাবে যদি আগাইতে পারেন আমাকে ধরে, এবং যেদিন যে পরীক্ষাটা থাকবে সেটা দিতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা টাইমলি টোটাল টোটাল সিলেবাসটা শেষ করতে পারবো, এবং টাইমলি সুন্দর করে গোছায় প্রিপারেশনটা নিতে পারবো। সো আমাদের এই প্রিপারেশনটা নিতে গেলে যে সকল জিনিসগুলো আমাদের লাগবে, হ্যাঁ, আমি যা বলবো তার মধ্যে আমরা থাকবো। অনেকে অনেকভাবে আপনাকে, আপনি এক একজনের প্রিপারেশনের প্যাটার্ন এক এক রকম থাকে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে সবার জন্য বলবো, এবং আমরা যারা আছি সবাই একই ফ্লোতে আগাবো,
একই ধরনের মানে বই পড়বো, একইভাবে আগাবো, তাহলে হচ্ছে আমাদের জন্য ভালো হবে। সো আপনি অন্য কাউকে যদি জিজ্ঞেস করেন যে এমআরসি পার্ট ওয়ান কমপ্লিট করছে, সে হয়তো অন্য প্যাটার্নের একটা প্রিপারেশন নিছে, বা আরেকজনে আরেক প্যাটার্নের প্রিপারেশন নিছে। এখন এক একজনের বেসিক লেভেল, এক একজনের ক্লিনিক্যাল লেভেল কিন্তু এক এক রকম। কেউ হচ্ছে ধরেন রেসিডেন্সিতে চান্স পেয়েছে তারপরে প্রিপারেশন শুরু করছে, কেউ হয়তো এমআরসি পার্ট ওয়ান, সরি এফসিপিএস পার্ট ওয়ান পাস করছে, সে হয়তো প্রিপারেশন শুরু করছে, কেউ হয়তো এফসিপিএস বা এমডি রেসিডেন্সি কমপ্লিট করছে, সে হচ্ছে প্রিপারেশন নিতে আসছে। সো কেউ হয়তো বা ইন্টার্ন কমপ্লিট করছে, সে হয়তো প্রিপারেশন নিতে আসছে, কেউ হয়তো বা 5 বছর 6 বছর গ্যাপ দিছে, সে হয়তো প্রিপারেশন নিতে আসছে। সো সবার কথা মাথায় রেখে আমি আমার কন্টেন্টগুলো কিন্তু ফিক্স করছি। সো আপনি মানে ইন্টার্ন হলে খুবই ভালো, কারণ আপনার ইমিডিয়েটলি এমবিবিএস পড়ার একটা প্রিপারেশন আপনার আছে, ইনফরমেশন আপনার জানা আছে। আপনার যদি গ্যাপ হয়ে যায়, স্টাডি গ্যাপ থাকে, তাও কোনো সমস্যা নাই। যেমন আমার লাইফে আমি পোস্ট গ্রাজুয়েশন এমবিবিএস পাস করার আগে পোস্ট গ্রাজুয়েশনের মাঝখানে প্রায় 5 বছর গ্যাপ দিয়া তারপরে পোস্ট গ্রাজুয়েশন পড়া শুরু করছি, সো কোনো প্রবলেম হয় নাই। আমি 2015 সালে এমবিবিএস পাস করছি, 2021 সালে আইসা পোস্ট গ্রাজুয়েশন পড়া শুরু করছি, এবং 2021 সালে আমার সি পার্ট ওয়ান পার্ট টু এফসিপিএস পার্ট ওয়ান 42 বিসিএস সবগুলো আমি নিছি। মাঝখানে 5 বছর কিন্তু আমি একদম মেডিকেল সায়েন্সের সাথে ছিলাম না, ওরিয়েন্টেড ছিলাম না। তার মানে হচ্ছে কি, আপনি যখনই পড়া শুরু করবেন, কারণ আপনার ভিতরে একটা রেসিডুয়াল নলেজ মেডিকেলের আছে, সো এটাই আপনার একটা শক্তি। আর বাকি শক্তিটা হচ্ছে, এখন যদি আপনি মনোনিবেশ করে পড়তে পারেন, পড়া শুরু করতে পারেন, পড়া ধরে রাখতে পারেন, কষ্ট করতে পারেন, তাহলে আপনি সাকসেস পাবেন, ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন থিম। সো আমরা স্টাডি ম্যাটেরিয়ালস হিসেবে আমি যা বলবো এর মধ্যেই থাকবো। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে আমরা থিওরি পড়তে হবে, যেমন ডেভিডসন মেডিসিন যেমন থিওরি আছে না, এরকম থিওরি পড়বো। এমআরসিপির জন্য একদম কম্প্যাক্ট অ্যান্ড কনসাইজ একটা বই আছে, যেটা হচ্ছে আমি সব সময় পড়াই, সেটা হচ্ছে খালেদ আল মাগরাবির বইটা আছে সেটা। এবং এই বইটা হচ্ছে আমরা ফার্স্ট এডিশনের বইটা পড়বো, যেটাতে পেজ সংখ্যা 1300 পেজের মতো আছে, একটু ছোট করে আছে। লেটেস্ট যেই বইটা আছে, এটা যদিও মাগরাবি এডিট করে নেয়, শরীফ নামে একজন এডিট করছে, এবং ওই বইটাতে পেজ সংখ্যা অনেক বেড়ে গেছে, প্রায় 2200 পেজের মতো করে ফেলছে। সো এত বড় বই আমরা পড়বো না। আমার কথা হচ্ছে, পরীক্ষাটা পাশ করা হচ্ছে জরুরি, ঠিক আছে? আমি পড়লে তো পড়া শেষ নাই, প্যাথোফিজিওলজি, মাইক্রোবায়োলজি, অ্যানাটমি পড়লে পড়া শেষ নাই, বাট যেটুকু আমার দরকার সেইটুকু আমি গ্রিপে নিতে পারলেই আমার পাঁচশোটা ইজি হয়ে যাবে। সো সেই জন্য থিওরির জন্য মোর কনসাইজ বুক হচ্ছে আমাদের মাগরাবি, যেটা আমি আপনাদেরকে একটা মাগরাবি ব্যাচে যারা আছেন তাদেরকে একটা পিডিএফ দিছি, একদম পিডিএফটাতে আমি আপডেটেড করে রাখছি। এরপরও যদি কোনো আপডেট, কোনো ইনফরমেশন আসে, টাইম টু টাইম আপনারা পেয়ে যাবেন। এবং প্রতিটা সিস্টেম যখন আমি ক্লাস দিব, ক্লাস নিব, সেখানে কিন্তু আমি প্রতিটা সিস্টেমে আপডেটেড ইনফরমেশনগুলো দিব। সেই জন্য আপনার কোনো ইনফরমেশন খোঁজার দরকার নাই। সো আমরা এই যে খালেদার মাগরিবের বইটা আছে, এই বইটা এমআরসি পার্ট ওয়ান এবং এমআরসি পার্ট টু, এই দুইটার জন্যই আমি কিন্তু এটা প্রিপেয়ার করব, ঠিক আছে? নট অনলি ফর দ্যাট যে পার্ট ওয়ান, এটা কিন্তু পার্ট ওয়ান পার্ট টু ইভেন আপনার প্রেসিস এক্সাম এটা কাজ করবে আর কি, এই খালেদার মাগরিবের যে থিওরিটিক্যাল বই আছে। তাহলে এই বইটা আমি সবাইকে বলি হার্ড কপিটা কালেক্ট করার জন্য। ফটোকপি 650 বা 700 টাকার মতো হয়তো নিবে। জাস্ট একটা বই যদি আপনি হার্ড কপি কালেক্ট করেন, সেটা হচ্ছে এই বইটা কালেক্ট করবেন। এবং আমি গ্রুপের মধ্যে নাম্বার দিয়ে রাখছি কোথায় থেকে বইটা কালেক্ট করবেন, তাহলে সবার সেম বই হবে, আমার লেকচারের সাথে বইটা মিলবে। তো এটা আপনার পড়ার সময় আপনার ক্ষেত্রে হেল্পফুল হবে আর কি। হ্যাঁ, সো আমরা এই একটা বইয়ের হার্ড কপি সবাই রাখবো, এবং এখানে আপনি যত ইনফরমেশন আছে এই বইটার মধ্যে হচ্ছে এঙ্গেজ করবেন। এটা পরীক্ষার আগে খালেদ আল মাগরাবি বইটাই আপনি মেনলি থিওরি হিসাবে এটাকে রিভিশন দিয়ে পরীক্ষায় যাইতে হয় আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে পয়েন্ট। তারপরে কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, আমরা তো ধরেন প্রথমে শুরু করবো হচ্ছে জিআইটি এন্ড হ্যাপাটোলজি দিয়ে। তাহলে জিআইটি আর হ্যাপাটোলজির প্রথমে হচ্ছে মাগরাবি থেকে থিওরিটা পড়বো, এটা 5 দিন বা 6 দিন আমরা পড়বো। পড়ার পরে দেন হচ্ছে আমরা কোশ্চেন ব্যাংক, জিআইটি এন্ড হ্যাপাটোলজির উপরে যে কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো পড়বো পাস টেস্ট এবং পাস মেডিসিন থেকে। সো মেইনলি আমাদের এমআরসিপি যে কোশ্চেন প্যাটার্নটা, সেই প্যাটার্নটা হচ্ছে পাস টেস্টের কোশ্চেন প্যাটার্নটার মতো। আর পাস মেডিসিনের কোশ্চেন প্যাটার্নও আসে অনেক কোশ্চেন, এবং এই পাস মেডিসিনটা অনেক থিওরিটিক্যাল ইনফরমেশনের জন্য বেশি গুরুত্বপূর্ণ আর কি। তো পাস মেডিসিনের কোশ্চেন প্লাস থিওরিটিক্যাল ইনফরমেশন যেটা আছে, সো এটা আমরা তো অবশ্যই সলভ করব। তবে থিওরিটিক্যাল ইনফরমেশন পাস মেডিসিন আর মাগরাবি অলমোস্ট সেম, ঠিক আছে? সো আমাদের এক্সট্রা যেটা করব, আমরা পাস মেডিসিন থেকে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব। তাহলে থিওরি হিসাবে পাস মেডিসিনের যে থিওরিটা আছে, এটা থিওরি আর মাগরাবির থিওরি অলমোস্ট সেম। সো আমরা হচ্ছে মাগরাবি থেকে পড়বো, কারণ থিওরিটা মাগরাবি থেকে পড়লে আমার পার্ট ওয়ান এবং পার্ট টু দুইটাতেই সেম থিওরিটা আমার কাজে লাগবে। সো যেই বইটা আমি রেডি করব পার্ট ওয়ানের জন্য থিওরি, সেই সেম বইটা মাগরাবি বইটা আমি পার্ট টু থিওরিতে আমি এটা ইউজ করবো। সেই জন্য এই বইটা আমার ফিক্স থাকবে পার্ট ওয়ান পার্ট টুর জন্য।
ওকে, তারপরে আমার প্রথম টার্ন হচ্ছে এই দুইটা বই আমি নিয়ে তিনটা বই মাগরাবি, পাস টেস্ট, পাস মেডিসিন নিয়ে পড়বো। তারপরে 4 নম্বর একটা কোশ্চেন ব্যাংক আছে যেটাকে বলে পাস পেপার্স, অথবা বিগত বছরে যে এমআরসিবি পরীক্ষা হয়েছে সেই এমআরসিবি পরীক্ষার যে কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকটা, যেটাকে বলা হয় পাস পেপার অথবা রিকল কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, সো এই কোশ্চেন ব্যাংকটা আমরা এখন পড়বো না, তাহলে এটা কখন পড়বো? এটা পড়বো হচ্ছে যখন থিওরি, পাস টেস্ট, পাস মেডিসিন শেষ হবে, পরীক্ষার 1.5 মাস আগে থেকে আমরা হচ্ছে পাস পেপার কোশ্চেন ব্যাংকটা সলভ করব। সো এখানে বিগত 5 বছরের কোশ্চেন হচ্ছে আমরা মেইনলি সলভ করি পাস পেপার থেকে, অর্থাৎ পরীক্ষার 1.5 মাস আগে হচ্ছে আমরা পাস পেপার কোশ্চেন সলভ করা শুরু করব। অর্থাৎ এই কোশ্চেন ব্যাংকটাতে সকল সিস্টেমের কোশ্চেন হচ্ছে উল্টা পাল্টা দেওয়া থাকে। যদি আপনার থিওরি, পাস টেস্ট, পাস মেডিসিন পড়া হয়ে যায় সিস্টেম ওয়াইজ, তখন আপনার পাস পেপার কোশ্চেন ব্যাংকটা সলভ করতে গেলে আপনার কাছে ইজি লাগবে। ওকে, সো এটা আমরা পরীক্ষার আগে অর্থাৎ 1.5-2 মাস আগে থেকে আমরা সলভ করব। জাস্ট একটানা 20 দিন পড়লে এই পাস পেপার কোশ্চেনের লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন সলভ হয়ে যায়। অ্যারাউন্ড হচ্ছে আপনার 2100 বা 2200 কোশ্চেনের মতো থাকে আর কি। সো এই 2100 বা 2200 কোশ্চেন হচ্ছে আমরা পাস পেপার থেকে পরীক্ষার 1.5 মাস আগে আমরা সলভ করব। সো পরীক্ষার আগে আপনার পাস টেস্ট, পাস মেডিসিন পড়ার সুযোগ পাবেন না। অর্থাৎ যখন 1.5 মাস আগে থেকে বা 2 মাস আগে থেকে আপনি পাস পেপার সলভ করা শুরু করবেন, তখন হচ্ছে আমাদের পাস টেস্ট এবং পাস মেডিসিনের কোশ্চেন ব্যাংক সলভ করা বন্ধ। এরপরে আর কিন্তু পাস টেস্ট, পাস মেডিসিন কোশ্চেন সলভ করে আমরা সময় পাবো না। তার মানে এখন যে সময়টা আমরা ইনিশিয়াল যে সময়টা আছে সেই সময়টা হচ্ছে পাস টেস্ট, পাস মেডিসিনের উপর দিব অ্যাকর্ডিং টু দ্য থিওরি অফ মাগরাবি বুক। আর পরীক্ষার 1.5 মাস আগে তখন আমরা শুধু মাগরাবি আর হচ্ছে পাস পেপারটা পড়বো। সো পাস পেপারটা 20-25 দিনে পুরো পাস পেপার শেষ করে পাস পেপারটাকে আমরা পরবর্তীতে সেকেন্ডে আরেকটা রিভিশন দিব। সেটা ডেইলি ধরেন আপনি যে সকল কোশ্চেনগুলো কঠিন, মানে প্রথমবার পড়তে গিয়ে পাস পেপার কোশ্চেনগুলো কঠিন লাগছে, সেই কোশ্চেনগুলো হচ্ছে সেকেন্ড টাইম আপনি রিভিশন দিবেন। তবে লাস্টের 1 মান্থ বা 15 থেকে 20 দিন থিওরিতে প্রচুর পরিমাণে সময় দিতে হবে, তবে পাশাপাশি পাস পেপারের কোশ্চেনগুলো আমাকে আবার সলভের মধ্যে রিভিশনে রাখবো আর কি। সো এইভাবে পরীক্ষার আগ পর্যন্ত আমরা থিওরি আর পাস পেপারটা পড়বো লাস্ট 1.5 মাস আর কি। হ্যাঁ, আর 1.5 মাসের মধ্যে আমার পাস টেস্ট, পাস মেডিসিন এগুলো হচ্ছে 1-1.5 মাসের মধ্যে হচ্ছে মানে পরীক্ষার আগে আর কি শেষ করে দিব। এরপর আর এগুলো ধরার আমরা সময় পাবো না। ওকে, এখন আসেন আমার এই পরীক্ষাটা দিতে গেলে কি কি জিনিস লাগবে। জিনিসগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে এমবিবিএস পাশের সার্টিফিকেট লাগবে, যেটাকে আমরা প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন সার্টিফিকেট বলি। যেমন আমাদের মেডিকেল কলেজগুলো প্রতিটা হচ্ছে কোনো একটা ভার্সিটির মেডিসিন মানে ফ্যাকাল্টির আন্ডারে। হ্যাঁ, সো ওই যে যে ভার্সিটিতে আছেন, যেমন আমরা ময়মনসিংহ মেডিকেল বা ঢাকার ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে ঢাকা ভার্সিটির আন্ডারে, রাজশাহী মেডিকেল রাজশাহী এলাকাতে যেগুলো আছে রাজশাহী ভার্সিটির আন্ডারে, সেই জন্য ওই ভার্সিটি থেকে যে সার্টিফিকেটটা দেয় সেটাই হচ্ছে আমার এমবিবিএস পাশের সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা লাগবে। যদিও রয়্যাল কলেজ বলছিল যে এই সার্টিফিকেটটা তাদেরকে পাঠাইতে হবে অ্যাটাস্টেশন ছাড়া, একটা তারা ঘোষণা দিছিল, কিন্তু লাস্ট অক্টোবর ডায়েটে অনেকে অ্যাটাস্টেড ছাড়া পাঠাইছিল, কিন্তু সেটা আবার রিজেক্ট করছে, তারা আবার অ্যাটাস্টেশন করে পাঠাইছে। সেই জন্য আমি বলবো যে আমরা ঝামেলায় যাব না, আমরা এই সার্টিফিকেটটা হচ্ছে অ্যাটাস্টেড করে নিব। কাদেরকে দিয়ে অ্যাটাস্টেড করাবো? সার্টিফিকেটের মেইন কপিটা একটা ফটোকপি করে সেটা হচ্ছে প্রিন্ট আউট করে জাস্ট যে এমআরসিপি কমপ্লিট করছে তাকে দিয়ে, অথবা যে নোটারি করে দেখবেন কিছু অ্যাডভোকেট থাকে তারা হচ্ছে নোটারি করে তাদেরকে দিয়ে, অথবা ব্রিটিশ কাউন্সিল থেকে করব। ব্রিটিশ কাউন্সিল থেকে করলে হচ্ছে টাকা নেয় বেশি। হ্যাঁ, প্রায় 3,000 টাকার মতো নিয়ে নেয়। তো নোটারি করলে হয়তো ওরা আপনার কাছ থেকে 500-200 মানে 500-1000 টাকা যাবে, আপনি 200-300 টাকাতে করবেন, আগেই কথা বলে নেবেন যে এটা কত টাকা লাগবে। হ্যাঁ, ওরা অ্যাডভোকেট তো, সো আপনার কাছ থেকে একটু টাকা বেশি নিতে চাবে, আপনি কথা বলে নিবেন যে এটা কত টাকা দিলে হবে, দাঁড় দমাদমি করে করবেন, 100-200 টাকায় ওরা করে দিবে আর কি। আর যদি এমআরসিপি কমপ্লিট করা কেউ থাকে, বড় ভাই আপু পরিচিত, তাদেরকে দিয়ে করলে কোনো টাকাই লাগবে না। হ্যাঁ, ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে আমার এই জিনিসটা লাগবে। সো যারা ইন্টার্ন কমপ্লিট করছেন তাদের কিন্তু মেইন সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। হ্যাঁ, মেইন সার্টিফিকেটটা না হলে কিন্তু ওরা এক্সামটা আপনার ক্যান্সেল করে দিবে। ওকে, সো মেইন সার্টিফিকেট যেদিন পেয়ে যাবেন সেদিনই আপনি কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমার পাসপোর্ট অথবা এনআইডি কার্ড। হ্যাঁ, সো যে কোনো একটা থাকলে আপনার হবে, পাসপোর্ট থাকলে হবে অথবা এনআইডি কার্ড থাকলেও আপনার হবে। সো আমি যেটা প্রেফার করব সেটা হচ্ছে আপনি অবশ্যই একটা পাসপোর্ট করে ফেলেন। কারণ কি? কারণ এমআরসি পার্ট 1, পার্ট 2, স্পেশালি যখন প্যাসেজ এক্সাম দিতে যাবেন, আমাদের দেশেও যদি শুরু হয়েছে কিন্তু আমাদের দেশে তো সিট একটা সেন্টার দিয়ে তো সবাইকে আসলে সিট দেওয়া যায় না। এই জন্য অনেকে ইন্ডিয়াতে অথবা মিডল ইস্টে অথবা অন্য যে কোনো দেশের মধ্যে গিয়ে
প্যাসেজ পরীক্ষাটা কিন্তু দেয়। তাহলে আপনার দেশের বাইরে যেতে গেলে পাসপোর্ট লাগবে। সো পাসপোর্টটা যদি করে ফেলেন তাহলে আপনার ঝামেলা শেষ। আর পার্ট 1 পার্ট 2 দুইটা পরীক্ষা এনআইডি কার্ড দিয়ে আপনি দিতে পারবেন, সমস্যা হবে না। তবে ইন দ্য মিন টাইম আপনি হচ্ছে পাসপোর্টটা করে ফেলবেন, তাহলে আপনার বাইরে গিয়ে পরীক্ষা দিলে কোনো সমস্যা ফেস করবেন না। নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে পেমেন্ট। আমাদের তো পেমেন্ট দিতে হবে, তাই না? পেমেন্টটা যেহেতু দিতে হয় সেটা হচ্ছে স্পেশালি আমরা ক্রেডিট কার্ড দিয়ে দিতে পারি, পেপাল দিয়ে দিতে পারি, অথবা ডুয়াল কারেন্সি যদি কোনো কারো কার্ড থাকে সেই কার্ড দিয়ে হচ্ছে আমরা পেমেন্টটা কমপ্লিট করতে পারি। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সবাই ক্রেডিট কার্ড করে ফেলেন, হ্যাঁ। স্পেশালি ব্র্যাক ব্যাংক অথবা ইভিএল, অথবা ট্রাস্ট ব্যাংক। সো এগুলো থেকে মোটামুটি আমি আমি ইউজুয়ালি ব্র্যাক ব্যাংক থেকে করতাম, খুবই স্মুথলি ট্রানজ্যাকশন করা যায়। তো এখন ধরেন আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আপনার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি ডলার ট্রানজ্যাকশন করতে পারবেন না। ক্রেডিট কার্ড করার পরে আপনাকে যেটা করতে হবে, এই কার্ডটা পাওয়ার পরে আপনি পাসপোর্ট পাওয়ার পরে আপনি হচ্ছে পাসপোর্টে ডলার এনরোস্ট করতে হবে, হ্যাঁ। পাসপোর্টে কার্ডের এগেনস্টে ডলার এনরোস্ট করতে হবে, সেটা হচ্ছে যে ব্যাংক থেকে আপনি কার্ড নেবেন সেই ব্যাংকে গিয়ে ডলারটা এনরোস্ট করে নেবেন। তা না হলে কিন্তু আপনি ডলার ট্রানজ্যাকশন করতে পারবেন না। অর্থাৎ আপনি ক্রেডিট কার্ড পাইলে সেই ক্রেডিট কার্ডটা ইন্টারন্যাশনাল ইউজ করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে। যদি পাসপোর্টে আপনি ডলার এনরোস্ট না করেন আপনি কিন্তু ক্রেডিট কার্ডের ইন্টারন্যাশনাল ইউজটা কিন্তু করতে পারবেন না। সো ক্রেডিট কার্ড পাওয়ার পরে যে ব্যাংক থেকে আপনি ক্রেডিট কার্ড নেবেন সেই ব্যাংকে পাসপোর্টটা নিয়ে যাবেন। তারা 1 বছরের জন্য আপনাকে $12,000 খরচ করার একটা পারমিশন পাসপোর্টের মধ্যে করে দিবে, এবং ব্যাংক থেকে এটা ওরা অথরাইজ করে দিবে। সো আপনি দেন হচ্ছে এটা করতে পারবেন আর কি, মানে ক্রেডিট কার্ড দিয়ে ডলার ট্রানজাকশনটা করতে পারবেন। এখন নিজের যদি কার্ড না থাকে অন্য কারো কার্ড দিয়ে হলে আপনি আপনি পেমেন্টটা করতে পারবেন, সমস্যা নাই। বাংলাদেশ থেকেও করতে পারবেন, দেশের বাইরে থেকে যে কোনো দেশ থেকে আপনি আপনি পেমেন্টটা করতে পারেন। ইউকে থেকে যদি করতে চান, কেউ পরিচিত থাকে, ফ্রেন্ড পরিচিত থাকে, আপনি করতে পারবেন, সমস্যা নাই। অর্থাৎ তার কার্ড নাম্বার দিয়ে তার আইডি নাম্বার দিলে পেমেন্টটা কমপ্লিট করা যাবে, ওটা কোনো সমস্যা ফেস হবে না। তো আমি যেটা বলবো নিজের কার্ড থাকবে নিজে করবেন, এটা হচ্ছে ভালো। আরেকটা হচ্ছে কার্ড দিয়ে যখন আপনি ক্রেডিট কার্ড দিয়ে যখন বাংলাদেশ থেকে পেমেন্ট করবেন, সাধারণত $300 বেশি যদি কেউ কার্ড দিয়ে পেমেন্ট করে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করতে যায় তখন হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে একটা অনুমোদন নিতে হয় আর কি, হ্যাঁ। তো সেটা হচ্ছে আপনারা যখন এক্সাম বুকিং দিবেন তখন এক্সাম বুকিংয়ের সময় আপনার একটা ইন্টারফেস আসবে যে কমপ্লিট নাও কমপ্লিট ইউর পেমেন্ট। তখন ক্লিক করলে একটা ইন্টারফেস আসবে যে কত ডলার আপনি পেমেন্ট করবেন, এবং কোন ওয়েবসাইটে পেমেন্ট করতেছেন, কিসের জন্য পেমেন্ট করতেছেন, এই জিনিসগুলোর একটু স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে যেই ব্যাংকের আপনার ক্রেডিট কার্ড সেই ব্যাংকের হটলাইন নাম্বারে ফোন দিবেন, দিয়ে তাদের কাছ থেকে একটা মানে আপনার ইমেল আইডি নিতে হবে আর কি, হ্যাঁ। ইমেল আইডি নেওয়ার পরে ওই ইমেলে আপনি স্ক্রিনশট নেবেন, কোথায় পেমেন্ট করতে চান সেটা বলবেন, তারপরে কত পাউন্ড বা কত ডলার পেমেন্ট করতে চান সেটা বলবেন, কি পারপাসে পেমেন্ট করতে চান সেটা বলবেন। আর এই পেমেন্টটা করার জন্য আপনি এই যে ইনফরমেশনটা দিচ্ছেন এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি ক্রেডিট কার্ড দিয়ে ডলার ট্রানজেকশন করার জন্য একটা গেটওয়ে ওপেন করতে হবে। মানে আমি এই সময় থেকে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আমি এত ডলার ট্রানজেকশন করবো, সো এই জন্য আমাকে এত তারিখ থেকে এত তারিখ আমার গেটওয়েটা, আমার যে ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ডের ইন্টারন্যাশনাল গেটওয়ে যেটা এটা হচ্ছে ওপেন করে দেওয়ার জন্য আপনি রিকোয়েস্ট করবেন। তারা ব্যাংকের ওরা যে ব্যাংকের কার্ড নেবেন সেই ব্যাংকে হচ্ছে আপনি মেলটা করবেন আর কি। তো তারা হচ্ছে ওই সময় আপনি ধরেন যদি আপনার কালকে এক্সাম বুকিং থাকে আপনি 2 দিন আগেই এই ঝামেলাটা শেষ করে ফেলবেন, হ্যাঁ। ব্যাংকে ফোন দিয়ে ক্রেডিট কার্ডের গেটওয়েটা ওপেন করে নেবেন। তার আপনি যেটা করবেন 2 দিন আগে থেকে ওপেন করে, এবং আপনি যে টাইম নেবেন মানে গেটওয়ে ওপেন করার মিনিমাম 1 সপ্তাহ পর পর্যন্ত, হ্যাঁ। যে আমি এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আমি হচ্ছে পেমেন্ট দিব, এই পারপাসে এই স্ক্রিনশটগুলো তাদের দিয়ে দিবেন, এবং বলে দিবেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত 1 সপ্তাহ 10 দিন যে সময়টি আপনি নেন, যে এতদিন আমার যেন গেটওয়েটা ওপেন রাখা হয়। আমি হচ্ছে এই পারপাসে আমি ডলার ট্রানজ্যাকশন করব 300 বা যত ডলার থাকে আর কি সেই ডলারটা আমি ট্রানজ্যাকশন করব। তখন হচ্ছে ওরা মেল দিয়ে আপনার অ্যাকাউন্টের আপনার ক্রেডিট কার্ডের গেটওয়েটা ওপেন করে দিবে, দেন হচ্ছে আপনি কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন। সো আমাদের দেশের বাইরে অন্য দেশ থেকে যদি আপনি এটা করতে চান তাহলে এই ধরনের গেটওয়ে টেপওয়ে ওপেন করতে হয় না। অন্যান্য দেশ $300 বেশি খরচ করার জন্য অথরাইজ করে দিছে। সো বাংলাদেশ থেকে এটা করতে গেলে এই প্রবলেমটা ফেস করা হয় আর কি। সো এই জন্য আপনার অবশ্যই ক্রেডিট কার্ড থাকলেই হবে না, ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য পাসপোর্ট লাগবে। আর যেদিন আপনি হচ্ছে অ্যাডমি মানে বুকিং দিবেন, সিট বুকিং দিবেন, সেই দিন হচ্ছে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার 2 দিন আগে
মানে ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে তাদের অনলাইনে ফোন দিয়ে আপনি হচ্ছে ক্রেডিট কার্ডটা গেটওয়েটা ওপেন করে নেবেন, তাহলে ইনশাল্লাহ হবে। তাহলে আমাদের মেইনলি হচ্ছে প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে, ঠিক আছে মেইনলি এখানে। যেটা আমার এই যে প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এটা কখন দিব? এটা হচ্ছে আমি যখন এক্সাম সিট বুকিং দিব, টাকা কমপ্লিট করব, ঠিক আছে, টাকা কমপ্লিট মানে পেমেন্ট কমপ্লিট করব, পেমেন্ট কমপ্লিটের পরে তারা আপনাকে একটা মেল দিবে, যে আপনার একটা কোড নাম্বার দিবে, আরসিপি কোড নাম্বার, হ্যাঁ, রয়্যাল কলেজে মেম্বারশিপের একটা কোড নাম্বার পাঠাবে আপনার মেলে। সো যখন মেইলে কোড নাম্বারটা পাঠাবে, এই কোড নাম্বারটা পাওয়ার পরে আপনার যে সার্টিফিকেটটা আছে, এই পিঠ ও পিঠ, দুই পিঠ, হ্যাঁ, উপরের পৃষ্ঠা এবং পিছের পৃষ্ঠা, দুই পৃষ্ঠা দুইটা ছবি তুলবেন মোবাইল দিয়ে। ছবি তুলে দুইটাকে একসাথে একটা পিডিএফ করবেন। পিডিএফ করে ওই যে রয়্যাল কলেজের যে কোড নাম্বারটা আপনাকে মেইলে পাঠাবে, পেমেন্ট কমপ্লিট করার পরে কিন্তু আপনাকে কোড নাম্বার দিবে, এর আগে কিন্তু দিবে না, হ্যাঁ। কোড নাম্বারটা পাওয়ার পরে আপনার নাম, আপনার কোড নাম্বার দিয়ে তাদেরকে মেইলে পাঠিয়ে দিবেন। তারা পরবর্তীতে আপনার হয়তো 10 দিন, কারোর ক্ষেত্রে 15 দিন, কারোর ক্ষেত্রে 20 দিনের মতো সময় নেয়, ওরা হচ্ছে এটা অথরাইজ করে নেবে আর কি। আর যদি বলে যে তারা যদি এবার অনেক সময় মেইলও পাঠায় যে আপনার এটা পায় নাই, বা আপনার এটা আমাদের কাছে মানে অথেন্টিক মনে হয় নাই, এই ধরনের মেল দিতে পারবে। অথবা আপনার এটা ওকে, ঠিক আছে, এই ধরনের আপনার কনফার্মেশন একটা মেল দিয়ে আপনাকে কনফার্ম করে দিবে আর কি, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের প্রাইমারি মেডিকেল সার্টিফিকেটটা পাঠানোর সময়। তাহলে পেমেন্ট কমপ্লিট করার, দেখা যায় ওরা হচ্ছে সময় দেয়, মানে 6 দিন 7 দিনের মতো একটা সময় দেয়, তবে আমি বলবো পেমেন্ট কমপ্লিট করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। দরকার হয় যেদিন বুক দিতে পারবেন সেদিনই আপনি পেমেন্টটা কমপ্লিট করবেন, হ্যাঁ। সো অথবা আপনি 7 দিনের মতো সময় পাবেন, তবে আমি যেটা বলি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি পেমেন্টটা কমপ্লিট করে যখন আরসিপি কোড নাম্বারটা পাবেন, সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার এমবিবিএস পাসের সার্টিফিকেটটা তাদেরকে পাঠিয়ে দিবেন, তাহলে হচ্ছে এটা ভালো। আর পাসপোর্ট এনআইডি কার্ডটা মেনলি আপনার পরীক্ষা যেদিন হবে সেদিন হলে ঢোকার সময় আপনার পাসপোর্ট এনআইডি কার্ডের যে ছবি আছে সেই ছবিটার সাথে আপনার ছবিটা মিলাবে, সেইভাবে হচ্ছে আপনার ওরা হচ্ছে এন্ট্রি দিবে আর কি আপনাকে। আরটা হচ্ছে আপনার যদি যে এমআরসিপি যে মানে যে নামটা, হ্যাঁ, যদি আপনি তাদের এক্সাম বুকিংয়ের সময় আপনার নাম যেটা আছে সেটা হচ্ছে সার্টিফিকেটের নাম অনুসারে আপনার নামটা দিবেন। এবং সেই সার্টিফিকেটের নামটা যদি এনআইডি কার্ডের সাথে মিল থাকে তাহলে এনআইডি কার্ড নিয়ে যাবেন পরীক্ষার হলে, যদি পাসপোর্টের সাথে মিল থাকে তাহলে পাসপোর্টটা পরীক্ষার হলে নিয়ে যাবেন। এবং যেটা করতে হবে আরেকটা, সেটা হচ্ছে আপনি এনআইডি অথবা পাসপোর্টের যে সিগনেচার দিছেন আপনার, তারা হচ্ছে আপনাকে একটা অ্যাডমিট কার্ড দিবে, ওই অ্যাডমিট কার্ডে আপনি সেম সিগনেচারটা, যদি আপনি এনআইডি কার্ড নিয়ে যান পরীক্ষার হলে তাহলে এনআইডি কার্ডের মতো করে একটা সেম সিগনেচার আপনি দিয়ে অ্যাডমিট কার্ডে যাবেন, এবং পরীক্ষা যেদিন হবে সেদিনের ডেট দিবেন আর কি। অথবা পাসপোর্ট যদি নিয়ে যান তাহলে পাসপোর্টের মতো করে তাদের এডমিট কার্ডটা আপনাকে তারা মেইলে পাঠাবে এডমিট কার্ডটা। সো একটা প্রিন্ট দিয়ে, একটা পেজ আর কি, প্রিন্ট দিয়ে এটা হচ্ছে আপনি সিগনেচার দিবেন পাসপোর্টের মতো, যদি পাসপোর্ট নিয়ে যান, এনআইডি কার্ড নিয়ে গেলে এনআইডি কার্ডের মতো, এবং এক্সাম ডেটের ডেটটা হচ্ছে দিলে হবে। সো এই যে কোনো একটা নিলে আপনার পরীক্ষাতে এন্ট্রি দিবে আর কি, এছাড়া কিন্তু এন্ট্রি দিবে না। ওকে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার আমার আমরা যে কোর্সটা শুরু করব, হ্যাঁ, কালকে থেকে স্পেশালি আমাদের কোর্সটা শুরু হবে। সো একই সাথে আমি 3টা সাবজেক্ট পড়াবো, হ্যাঁ। সো একই সাথে হচ্ছে থিওরি পড়াবো মাগরাবি থেকে, তারপরে পাস টেস্ট পাস মেডিসিনের কোশ্চেন ব্যাংক আছে, সেই 2টা কোশ্চেন ব্যাংক আমি একই সাথে পড়াবো। ওকে। সো এই জন্য আপনার প্রিপারেশনের যে ওয়েটা হবে আমাদের, সেটা একদম মানে একটার সাথে আরেকটা খুবই মানে কোলাবোরেশন থাকবে। যেমন আমাদের কালকে থেকে শুরু হচ্ছে জিআইটিএন হ্যাপাটোলজি, কালকে মানে আমি আজকে সেশন শেষ হলেই আমার এটা হচ্ছে মাগরাবি ব্যাচ, তাই না, মাগরাবি ব্যাচে থিওরি এবং এক্সাম দুইটা হবে, হ্যাঁ। সো এই ক্লাসটা আমি আজকে ক্লাস শেষ হলে আমি জিআইটিএন হ্যাপাটোলজির যে ক্লাসগুলো আছে সেটা আমার রেকর্ডেড আকারে, মাগরাবি ক্লাসটা তো রেকর্ডেড মেনলি, রেকর্ডেড আকারে সবগুলো ক্লাস হচ্ছে আমি দিয়ে দিব। এবং এই ক্লাসগুলো মাগরাবির যে জিআইটিএন হ্যাপাটোলজি ক্লাস আছে এই ক্লাসগুলো 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, তার মানে এই 5 দিনে আপনি জিআইটিএন হ্যাপাটোলজির ক্লাসগুলো, থিওরিটিক্যাল ক্লাসগুলো নিজের মতো করে দেখবেন, নিজে যে সময় হবে সেইভাবে হচ্ছে দেখে কমপ্লিট করবেন। খেয়াল রাখবেন এগুলো কিন্তু থিওরিটিক্যাল ক্লাস, এবং এই ক্লাসগুলোতে আমি সকল ইনফরমেশন দিয়ে রাখছি খুবই সুন্দর করে একদম, মানে মানে একটা টপিকের সাথে আরেকটা টপিক খুব অ্যাডজাস্টেড করে করে আমি ক্লাসগুলো নিয়েছি। সো মাস্ট এই ক্লাসগুলো আপনারা শুনবেন। আপনারা কি করবেন, আপনারা যে কাজটা করবেন, হয়তো জিআই-10 হ্যাপাটোলজি সবগুলো ক্লাস মিলে ধরেন যে হয়তো আপনার 7 ঘন্টা হতে পারে বা 8 ঘন্টা ক্লাস হতে পারে, এর বেশি হবে না, 7 ঘন্টায় হতে পারে বা 8 ঘন্টায় হতে পারে। আপনার কাজ হচ্ছে আপনি প্রথম 3 দিনে সবগুলো ক্লাস দেখে ফেলবেন, এবং ভিডিওর স্পিড 1.5 বা 1.25 দিয়ে
শুনে ফেলবেন, তাহলে সময় আরো কমে যাবে। 8 ঘন্টার ক্লাস হলে সেটা আপনার 6 ঘন্টার দিকে চলে আসতে পারে, অথবা 5 ঘন্টার মধ্যে চলে আসতে পারবে। তাহলে এই 6 ঘন্টা বা 5 ঘন্টায় আপনি 3 দিনে এই টোটাল সবগুলো ক্লাস দেখবেন নিজের মতো করে দেখে। যদি কোনো নোট করতে হয় তাহলে আপনার যে মাগরাবে হার্ড কপি বইটা আছে ফার্স্ট এডিশনের, সেটাতে আপনি নোট করবেন। লাস্টের 2 দিন নিজের মতো করে আবার থিওরিটা রিভিশন দিবেন, আবার পড়বেন। তাহলে 3 দিনে প্রথমে লেকচারগুলো শুনবেন, পরে 2 দিন আবার নিজের মতো করে এটা আবার মানে এইটা আবার রিভিশন দিবেন, ঠিক আছে? So, এই 5 দিন মানে 11 থেকে 15 তারিখ পর্যন্ত আপনার কাজ হচ্ছে একদম চোখ বুজে যখনই সময় পাবেন তখনই হচ্ছে এই জিআইটি এন্ড হ্যাপাটোলজি ক্লাসগুলো শুনবেন, পড়বেন, শুনবেন, পড়বেন। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে পাস টেস্ট ব্যাচ, এবং পরে আছে যেটা সেটা হচ্ছে পাস মেডিসিন ব্যাচ। এই যে পাস টেস্ট ব্যাচটা দেখেন, পাস টেস্ট ব্যাচের জিআইটি এন্ড হ্যাপাটোলজি ক্লাস হবে আমাদের 16 তারিখ, 17 তারিখ এবং 18 তারিখ। ওকে, পাস টেস্টে জিআইটি হ্যাপাটোলজি, এবং একই দিনে সেম ডেতে, দ্যাট মিনস হচ্ছে আমাদের পাস মেডিসিনেরও ক্লাস জিআইটি হ্যাপাটোলজি 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ। তাহলে একই দিনে কখন কোন ক্লাসটা হবে? এই ক্লাসগুলো কিন্তু লাইভ ক্লাস হবে, পাস টেস্টও লাইভ ক্লাস হবে জুম ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে, এবং পাস মেডিসিনটাও কিন্তু আমাদের লাইভ ক্লাস হবে জুম ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে। হ্যাঁ, সো আমরা ইউজুয়ালি সন্ধ্যা 7টার দিকে শুরু করব হচ্ছে পাস টেস্টের ক্লাসটা। তার মানে জিআইটিএন হ্যাপাটোলজি যে কোশ্চেন ব্যাংক আছে পাস টেস্ট, সেই কোশ্চেন ব্যাংকটা হচ্ছে আমরা 3 দিন পড়বো, ঠিক আছে? সো 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ সন্ধ্যা 7টায় 3 দিনই ক্লাস হবে। অলওয়েজ মানে সবসময় যেদিনই পাস টেস্টের ক্লাস থাকবে খেয়াল রাখবেন 7টায়। পাস মেডিসিনের ক্লাসটা হবে অলওয়েজ রাত 10টায়, ঠিক আছে? সবসময় রাত 10টায়। এবং পাস মেডিসিনটাও কিন্তু জিআইটি এন্ড হ্যাপাটোলজি সেম ডেতেই, 16, 17, 18, 3 দিন রাত 10টার সময় পাস মেডিসিনের ক্লাসটা শুরু হবে। সো আমাদের টার্গেট থাকবে 3 দিনে মিনিমাম 300 কোশ্চেন সলভ করা, ঠিক আছে? 3 দিনে এই পাস টেস্ট থেকে 300 কোশ্চেন, পাস মেডিসিন থেকে 300 কোশ্চেন, টোটালি 600 কোশ্চেন সলভ হবে এই থিওরির উপরে। যে মাগরাবিতে যে আমরা থিওরিটা পড়ছি এই 5 দিন, এই 5 দিন থিওরির উপরে হচ্ছে আমাদের এই 600 কোশ্চেন, পাস টেস্ট থেকে 300, পাস মেডিসিন থেকে 300, এই 600 কোশ্চেন সলভ হবে। একটা সিস্টেম থেকে যদি 600 কোশ্চেন আমরা সলভ করি, এর বাইরে আর কোনো কোশ্চেন আপনার থাকবে না। তাহলে আমরা এই 16, 17, 18 তারিখে আমাদের পাস টেস্ট পাস মেডিসিন শেষ হবে। তারপরে কি হবে? 19 তারিখে, 19 তারিখে আমাদের যে মাগরাবি ব্যাচ আছে, গ্রুপ আছে, সেই গ্রুপটাতে জিআইটিএন হ্যাপাটোলজির উপরে একটা এক্সাম হবে, ঠিক আছে? এবং এক্সামে টোটাল কোশ্চেন থাকবে 50টা। একটা গুগল ফর্মে আমি হচ্ছে কোশ্চেনটা করব, কোশ্চেনটা করে আপনাকে রাত 8টার দিকে এক্সাম কোশ্চেনটা আমি গ্রুপে দিব 19 তারিখে। সো আপনারা ওই এক্সাম লিঙ্কে ক্লিক করলে এক্সাম লিঙ্কটা ওপেন হবে। সো আপনার মতো করে একটা টাইম ফ্রেম থাকবে 1 ঘন্টা 15 মিনিট, এই 1 ঘন্টা 15 মিনিটে আপনি এক্সামটা দিবেন। তাহলে এইভাবে আমাদের জিআইটিএন হ্যাপাটোলজি দেখেন 11 তারিখ থেকে শুরু হবে, 19 তারিখ শেষ হবে, প্রায় কিন্তু 9 দিন আমরা একটা সিস্টেমের উপরে সময় দিচ্ছি। সো আই হোপ দ্যাট এই 9 দিন যদি একটা সিস্টেম আমরা পড়ি, থিওরি প্লাস 600 কোয়েশ্চেন সলভ করি, এর বাইরে আর আপনার মেডিসিন রিলেটেড প্রিপারেশনের জন্য আর কিছুই থাকবে না। আপনার এই প্রিপারেশনটা যদি আপনি নিতে পারেন, 600 কোয়েশ্চেন সলভ সাথে হচ্ছে থিওরি, আপনার এফসিপিএস এ যত কোশ্চেনই আসুক না কেন, আমাদের যে এফসিপিএস এসবিএ কোশ্চেন আসে, আপনি ইনশাল্লাহ সব কোশ্চেন পারবেন। সো এটা হচ্ছে এমআরসিপি পরীক্ষার একটা ভালো অ্যাডভান্টেজ আর কি। তাহলে এইভাবে আমাদের একটা সিস্টেম শেষ হইলো 19 তারিখ। তারপর আসেন 20 তারিখ, তাহলে 20 তারিখ থেকে আমাদের পরবর্তী সিস্টেম শেষ শুরু হবে, সেটা সেটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ। তাহলে ইনফেকশাসটা কত? 20 থেকে 23 তারিখ পর্যন্ত আমরা থিওরিটিক্যাল যে ইনফরমেশনগুলো আছে সেটা রেকর্ডেড ক্লাসটা কিন্তু আমি আপনাদের 19 তারিখে দিয়ে দিব রাতের বেলা। হ্যাঁ, তাহলে এখানে প্রায় আপনি 4 দিন 5 দিনের মতো সময় পাচ্ছেন খালি ইনফেকশাস ডিজিজের থিওরিটা পড়ার জন্য। পরে 23 তারিখ পর্যন্ত তো আমরা থিওরি পড়বো। 24, 25, 26 তারিখ এই 3 দিন পাস টেস্টের ক্লাস হবে 7টায়, এবং 24, 25, 26 তারিখ পাস মেডিসিন ক্লাস হবে রাত 10টায়। তাহলে এখানেও আমরা প্রায় 300 600 কোশ্চেন সলভ করব। 27 তারিখে মাগরাবি গ্রুপে হচ্ছে সুন্দর করে ইনফেকশন ডিজিজের উপরে আপনার কোশ্চেন হবে, পরীক্ষা হবে। তাহলে এরকম করে 1 বাই 1 আমরা সবগুলো সিস্টেম শেষ করব। লাস্টে প্রত্যেকটা এই সবগুলো সিস্টেমের উপরে আমাদের মক টেস্ট হবে, ফাইনাল মক টেস্ট টোটাল আছে 4টা। আর লাস্টে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের স্যাম্পল কোয়েশ্চেন এক্সাম ফর রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানের যে ওয়েবসাইট আছে আরসিপির, সেই ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে পরীক্ষাটা দিব। এটা আমি কোশ্চেনটা মেক করবো না, এটা রয়্যাল কলেজে আপনাকে একটা মডেল টেস্ট কোশ্চেন হিসাবে আপনাকে দিবে। সো আপনি আরসিপি কোড নাম্বার দিয়ে আপনি পরীক্ষাটা শুরু করবেন, এটা আমি কোথায় শুরু করবে সেটা দেখা দিব আর কি।
ওকে, সো এইভাবে হচ্ছে আমরা পাস টেস্ট, পাস মেডিসিন এবং মাগরাবি কোশ্চেনগুলো, মানে মাগরাবি রিলেটেড যত কোশ্চেন আছে, যত থিওরিটিক্যাল ক্লাস আছে, সবগুলো কিন্তু শেষ করব। যখন আমাদের সিস্টেম ওরিয়েন্টেড করে আমার এই থিওরিটিক্যাল ক্লাসগুলো শেষ হয়ে যাবে, তখনই আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের পড়া যেটা শুরু করবো আর কি, লাস্ট আমাদের সিস্টেম হচ্ছে হ্যাপাটোলজি, হ্যাঁ, এবং অনকোলজি, প্যালিয়েটিভ কেয়ার। সো যখনই হ্যাপাটোলজি শেষ হয়ে যাবে, তখনই আমাদের কাজ হচ্ছে স্পেশালি পাস পেপারস যে কোশ্চেন ব্যাংকটা ছিল, পাস পেপার যেটা আমি লাস্ট বলছিলাম যে পরীক্ষার এক দেড় মাস আগে, দেড় মাস আগে স্পেশালি শুরু করতে হয়। সো ওই পাস পেপার কোশ্চেন ব্যাংকটা হচ্ছে তখন আমরা স্পেশালি সলভ করা শুরু করব। সো পরীক্ষার যখন আমরা পাস পেপার শুরু করব, তখন কিন্তু আমরা আর যেটা হচ্ছে থিওরি মানে পাস টেস্ট আর পাস মেডিসিন পড়বো না, শেষ। পাস টেস্ট, পাস মেডিসিন খেয়াল রাখবেন, আমরা এখন যখন শুরু করলাম পড়া, এরপরে আর আসলে পাস টেস্ট, পাস মেডিসিন পড়ার সময় থাকে না। তারপর হচ্ছে শুধু পাস পেপারস আর থিওরি, এই দুইটা জিনিস হচ্ছে পরীক্ষার আগে আমরা পড়বো, তাহলেই হবে। সো এখন অনেকে বলতে পারেন ডেভিডসন থেকে আমি কিছু পড়বো কিনা। আসলে ডেভ মানে আপনি পাস টেস্ট, পাস মেডিসিন, মাগরাবি পড়ার পরে ডেভিডসনের কোনো ইনফরমেশন আপনার আর বাকি থাকবে না, সব ইনফরমেশনে চলে আসবে। অনেকে বলতে পারেন আমি নোটসটা পড়বো কিনা। আপনি যদি চান পাশাপাশি রাখতে পারেন, খালদার মাগরাবি বইয়ের পাশাপাশি থিওরি পড়ার সময় নোটস থেকে কোনো টেবিল আছে কয়েকটা দেখতে পারেন, সমস্যা নাই। তবে না দেখলেও কোনো প্রবলেম নেই, কারণ পাস টেস্ট, পাস মেডিসিন যখন আমরা সলভ করবো, সকল ইনফরমেশন হচ্ছে সব চলে আসবে, হ্যাঁ। আপনি দেখতে চাইলে দেখতে পারেন, সমস্যা নাই। তবে আমি বলবো যত মানে প্রিপারেশন যত ছোট করে রাখবেন, কনসাইজ করে রাখবেন, পরীক্ষার আগে রিভিশনটা তত কি কি হবে আমার সহজ হবে। কারণ এমআরসিপি পরীক্ষাটা হচ্ছে আপনার যেদিন পরীক্ষা হবে টোটাল দুইটা পেপারে পরীক্ষা হয়, তাই না? পেপার ওয়ানে 3 ঘন্টা, পেপার টুতে হচ্ছে 3 ঘন্টা, টোটাল ডিউরেশন হচ্ছে 6 ঘন্টা। 100 কোশ্চেন থাকবে পেপার ওয়ানে, পেপার টুতে থাকবে 100 কোশ্চেন। তার মানে আপনার 200 কোশ্চেনের উপরে কিন্তু পরীক্ষাটা হবে। তাহলে 3 ঘন্টা, 3 ঘন্টা, 6 ঘন্টা, তার সাথে আরও ধরেন পরীক্ষার আগে হাফ 1 আওয়ার, পরীক্ষার পরে হাফ 1 আওয়ার, এবং মাঝখানে যাবে আরও 1 ঘন্টা সময়। টোটাল 8 ঘন্টা একদম আপনার সোললি এক্সামই সময় দিতে হবে। তার মানে 8 ঘন্টার একটা পরীক্ষা দিতে যাবেন, যেদিন পরীক্ষা থাকবে আর কি। সো ওই দিন কিন্তু খুবই একটা স্ট্রেস থাকে আর কি। তো এই জন্য পরীক্ষার আগে এই যে একটা বিশাল সিলেবাস, সো সেই সিলেবাসটাকে খুব বড় করার দরকার নেই, ঠিক আছে? আপনার থাকতে হবে কনসাইজ, সকল ইনফরমেশন মাগরাবি বইয়ের মধ্যে নিয়ে আসবেন। এবং আমি যে মাগরাবি পিডিএফটা দিয়েছি সেটাতে কিন্তু এক্সট্রা অনেক কিছু লিখে রাখছি। আপনারা আপনাদের যে বইটা আছে মাগরাবি, সেই বইটা হচ্ছে আপনি আমার পিডিএফটা দেখে এক্সট্রা ইনফরমেশনগুলো লিখে ফেলবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো হবে। মানে পরীক্ষার আগে সব জায়গা থেকে আপনার এখানে একটু ওইখানে একটু এরকম লেখা থাকবে না, সকল ইনফরমেশন একটা বইয়ের মধ্যে ঢুকে যাবে। তাহলে আমাদের প্রিপারেশনটা ইনশাল্লাহ খুবই পারফেক্ট হবে এবং খুবই স্মুথ হবে, হ্যাঁ। এবং আই হোপ দ্যাট এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের পাস রেট অনেক বেড়ে যাবে। এবং মানে এটা একদম সবই তো বাড়ার কথা এবং পাস হওয়ার কথাই আর কি, হ্যাঁ? এবং আমি আমার এ পর্যন্ত যতগুলো ব্যাচ পড়াইছি, লাস্ট যে এক্সাম হলো সেটাতে তো অ্যারাউন্ড হচ্ছে 50-র উপরে, হ্যাঁ, পার্ট ওয়ানে পাস করছে 50-এর উপরে। তাহলে এটা কিন্তু একটা হিউজ সাকসেস। সো আমি যেটা বলবো, আপনি ডিফারেন্ট জায়গা থেকে ইনফরমেশন জানার দরকার নেই, কারণ এক একজনের প্রিপারেশন, এক একজনের প্রিপারেশন ওয়েটা এক এক রকম। কেউ যদি এফসিপিএস পাস করে যায়, তার প্রিপারেশন ধরনের একদম থাকবে। কেউ যদি আপনার এফসিপিএস পার্ট ওয়ান পাস করে বা রেসিডেন্সিতে চান্স পাইছে, অত ফেস বিতে আছে, কেউ হয়তো এফসিপিএস মিড টার্ম পরীক্ষা দিচ্ছে, তাহলে তার মানে ক্লিনিক্যাল নলেজ কিন্তু একটু ভালো আছে আপনার চেয়ে। সেই জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই কন্টেন্টগুলোর মধ্যে আপনাকে থাকতে হবে। কেউ যদি বলে আমি পাস মেডিসিন পড়ে পাস করে ফেলছি, এটা অ্যাকচুয়ালি ভুল, অ্যাকচুয়ালি ভুল। এটা পসিবল না, যদি না তার বেসিক বা রেসিডুয়াল নলেজ, ক্লিনিক্যাল নলেজ না থাকে। অর্থাৎ কেউ যদি এফসিপিএস কমপ্লিট করে, তাহলে তার ক্ষেত্রেও তো পসিবল পাস মেডিসিন পড়ে পাস করা, কারণ তার তো একটা হিউজ নলেজ আছে। কেউ যদি পাস টেস্ট পড়ে তো সম্ভব না শুধুমাত্র, হ্যাঁ। তবে এটাও সত্য, আমার ব্যাচে এই পর্যন্ত এফসিপিএস এবং রেসিডেন্সি কমপ্লিট করা অনেক ভাইয়া, আপু, স্যারদেরও পাইছি, কিন্তু তারা নিজেরা পার্ট ওয়ান পাস করতে পারে না। আমি অনেককে পাইছি, এটা মানে বলবো না কেন পারে নাই। তারা চাইতো কি যে মানে শর্টকাট ওয়েতে গিয়ে পাস করে ফেলবে। আসলে এমআরসিপি প্রিপারেশনটা কিন্তু আমাদের এফসিপিএস এর মতো না, এটা খুবই স্পেসিফিক পয়েন্ট। আপনার 5টা পয়েন্ট থেকে একটা পয়েন্ট আপনাকে বের করে নিয়ে আসতে হবে আনসার। সো আপনাকে একদম স্পেসিফিক পয়েন্ট দিয়ে আপনাকে জানতে হবে।
সো আপনার নলেজ থাকলে হবে না, নলেজটা হতে হবে স্টেপ ওরিয়েন্টেড, কোনটা ফার্স্ট লাইন কোনটা সেকেন্ড লাইন, বা কোন পয়েন্টটাকে রয়্যাল কলেজ গুরুত্ব দিচ্ছে একটা ডিজিজ ডায়াগনোস ক্ষেত্রে, বা কোন পয়েন্টটা বললে কোন ইনভেস্টিগেশনটা করবো, বা কোন পয়েন্টটা বললে কোন ট্রিটমেন্টটা দিব। এই জিনিসগুলো আমাকে জানতে হবে আর কি, হ্যাঁ। তো এই জন্য আমাদের নলেজ যাই থাকুক না কেন, আমরা যেন এই বিষয়গুলোর সাথে ওরিয়েন্টেড থাকি আর কি, তাহলে ইনশাল্লাহ আমাদের পাস হবে, হ্যাঁ। আচ্ছা, এবার আমি কিছু পয়েন্ট বলবো যেই পয়েন্টগুলো আপনাদের অনেক কোশ্চেন থাকে। সো এই কোশ্চেনগুলো মিট আপ করতে হলে আপনাকে স্পেশালি গুগলের সাথে, হ্যাঁ, স্পেশালি আপনি অলওয়েজ কিন্তু গুগল রিলেটেড থাকতে হবে, এবং রয়্যাল কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনাকে অলওয়েজ ইনফরমেশন নিতে হবে। যেমন আপনি গুগল কোন একটা ব্রাউজারে যাবেন, গিয়ে সেটা এমআরসিপি, এমআরসিপি ইউকে লেখেন। এমআরসিপি দেখেন, এই যে পার্ট 1 দ্য ফেডারেশন, হ্যাঁ, mrcpuk.org, এমআরসিপি ইউকে এক্সামিনেশন পার্ট 1, এই যে লিঙ্কটা, এটাতে জাস্ট ক্লিক করবেন। অনেকগুলো লিঙ্ক থাকে, হ্যাঁ, উল্টাপাল্টা ইনফরমেশন দেয়, সেগুলো কিন্তু অথরাইজ না। তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করলে আমার কিন্তু মানে স্পেশালি তাদের ওয়েবসাইট যেটা অ্যাকচুয়াল যেটা, সেটাতে আমি চলে আসলাম, হ্যাঁ, সেটাতে আমি চলে আসলাম। আচ্ছা, এখানে খেয়াল রাখবেন এই যে সাইনটা, হ্যাঁ, এই সাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যদি আরেকটু দেখাই, আমি আরেকবার দেখাই এটা, কারণ হচ্ছে অনেকেই মানে মেইন সাইটে না গিয়ে দেখা যায় যে উল্টাপাল্টা ইনফরমেশন হচ্ছে আপনার নিয়ে নেয় আর কি। হুম, যার জন্য সমস্যা হয়ে পড়ে, কারণ সব জায়গায় তো ইনফরমেশন সেম থাকে না, হুম। আমি একটু জাস্ট পার্ট করে সার্চ দিয়ে দেখাচ্ছি, এমআরসিপি ইউকে পার্ট 1। আচ্ছা, এখানে দেখেন একটা স্যাম্বল আছে, হ্যাঁ, এই যে স্যাম্বলটা, এইটা ঠিক আছে, এইটা যেটা আছে এটা হচ্ছে অথেন্টিক সাইট আর কি তাদের। এছাড়া অনেক অনেক সাইটে আছে কিন্তু সেগুলা অথেন্টিক না, হ্যাঁ, ওইগুলো যে ইনফরমেশন গুলো পাবেন সেগুলো হচ্ছে উল্টাপাল্টা, বা আগে কোনো ফরম্যাট বা কোনো লেটেস্ট কোনো ইনফরমেশন দিছে কিনা সেগুলো সে তো পাবেন না। সো এই স্যাম্বলটা দেখে আপনি হচ্ছে অথেন্টিক সাইট হিসেবে ওইটা ক্লিক করবেন। যেমন এক্সামিনেশন পার্ট 1 এমআরসিপিইউকে, এটাতে ক্লিক করলেন, হ্যাঁ। ক্লিক করলে আপনার পরবর্তী যে ড্যাশবোর্ডটা সেটা কিন্তু চলে আসছে। সো এখানে আপনার মোটামুটি সকল আপনার যা যা জানার সকল ইনফরমেশন আছে দেখেন। রিলেটেড পেজ, এই যে এমআরসিপি পার্ট 1 অ্যান্ড পার্ট 2 রিটেন এক্সাম, এমআরসিপি পার্ট 1 এর এক্সাম ডেট, আমি একটু জুম করে দেখাই। যেমন এমআরসিপি পার্ট 1 রিলেটেড এক্সাম ডেট, ফিস, ইন্টারন্যাশনাল সেন্টার, ইউকে অনলাইন এক্সাম, হাউ টু অ্যাপ্লাই, এক্সাম ফরম্যাটটা কি, স্যাম্পল কোশ্চেন কীরকম, প্রিপারেশন কীভাবে নিতে হবে, রেজাল্ট কীভাবে দিতে হবে, ঠিক আছে, সকল কিছুই কিন্তু এখানে ওরা দিয়ে রাখছে। সো আপনার যখনই কোনো কিছু জানার দরকার হয়, তাহলে আমি এই যে লিঙ্কটা আছে, এই যে সাইজ বা চেহারাটা আছে, এই সাইটের মধ্যে আমি আসব। আসার পরে আমার তো দরকার এমআরসি পার্ট 1, তাই না? তাহলে এমআরসি পার্ট 1 এক্সাম ডেট এবং ফি কত, এই রিলেটেড যদি ইনফরমেশন জানতে চাই, তাহলে আমি হচ্ছে এখানে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে এই পাশে দেখেন এক্সাম ডেট অ্যান্ড ফিস, হ্যাঁ। সো এখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর মধ্যে এখানে দেখেন দুইটা সাল দেওয়া আছে, 2024 আর 2025। 24-এর তো হিসাব নিকাশ আমাদের শেষ, তাহলে 25-এর যে পয়েন্ট আছে এখানে ক্লিক করবেন এই জায়গাতে, হ্যাঁ। এখানে যদি ক্লিক করেন তাহলে 25-এর যত ফিচার আছে সবগুলো ওরা এখানে দিয়ে দিচ্ছে, হ্যাঁ। তাহলে এখানে যদি আমি একটু দেখাই, দেখেন ফার্স্ট হচ্ছে আমাদের যে প্রথম যে ডায়েট, 25-এর ফার্স্ট যে ডায়েট আছে, সেই ডায়েটের অ্যাপ্লিকেশন পিরিয়ড মানে জানুয়ারিতে যারা পরীক্ষা দিবে আর কি। সো এটা তো আমাদের বাদ, এরা হচ্ছে অ্যাপ্লিকেশন করছিল হচ্ছে নভেম্বরের 4 তারিখ, হ্যাঁ, নভেম্বরের 4 থেকে 11 তারিখ, এবং পরীক্ষাটা হবে আমাদের জানুয়ারি 12 তারিখ। আর রিজনেবল অ্যাডজাস্টমেন্ট ডেডলাইন, আচ্ছা যাই হোক, আর রেজাল্ট দিবে হচ্ছে আপনার 21শে ফেব্রুয়ারি 2025। আর পরীক্ষার ফি ছিল এত। তো এইটা যেহেতু আমরা দিচ্ছি না, আমাদের টার্গেট হচ্ছে সেকেন্ড ডাইটটা আর কি, যেমন এইটা, অর্থাৎ মে মাসে যেটা হবে আর কি 2025-এ সেকেন্ড যে ডাইট আছে, ডাইট মানে এক্সাম আর কি, সেটা, এইটার অ্যাপ্লিকেশনটা শুরু হবে আপনার মার্চের 3 তারিখ। তার মানে আপনার কাজ হচ্ছে, বাংলাদেশে কিন্তু খুবই সিট ক্রাইসিসে পড়ে যায়, হ্যাঁ। মার্চের 3 তারিখে আপনি এমআরসিপি এক্সাম দিলে মার্চের 3 তারিখে আপনাকে সিট বুকিং দিতে হবে, এবং সেই সময়টা কখন, সেই সময়টা হচ্ছে বাংলাদেশ মানে একদম ভোরে, হ্যাঁ, 6 AM, মানে ভোর বেলায় আপনাকে, ওদের এখানে তখন হচ্ছে 12টা বাজে, তখন আমাদের হচ্ছে 6 AM হয় আর কি। সো তখন হচ্ছে ওরা হচ্ছে গেটওয়েটা ওপেন করে এক্সাম সিট বুকিং এর জন্য। আপনার কাজ হচ্ছে
ভোর 5:30 থেকে আপনি আপনার মাই এমআরসিপি অ্যাকাউন্টে যাবেন, গিয়ে দেখবেন যে তারা মানে গেটওয়েটা ওপেন করছে কিনা, এক্সাম বুকিং এর ইয়েটা যেটা আর কি, যেখানে ক্লিক করলে এক্সাম বুকিং হবে সেটা ওপেন করছে কিনা। যদি করে তখন আপনি ক্লিক করবেন। কারণ বাংলাদেশে যেটা হয় উইদিন মানে লাস্ট ডাইটে যেটা দেখলাম আর কি, 15 থেকে 20 মিনিটের মধ্যে সব সিট বুকিং হয়ে গেছে। তাহলে আপনি বুক সিট না পেলে তো একটা ঝামেলা, মানে দেখা যায় যে দেশের বাইরে অন্য কোনো দেশে গিয়ে পরীক্ষা দিতে হবে, অথবা আপনার আরো পিছাইতে হবে, পরবর্তী ডাইটিকে পরীক্ষা দিতে হবে। সেই জন্য সবাই একদম ইন দা টাইমে থাকবেন, হ্যাঁ। মানে আধা ঘন্টা আগে থেকে আপনি চোখ রাখবেন যে ওরা স্লটটা ওপেন করে কিনা। যখনই ওপেন করবে তখনই আপনি ক্লিক দিয়ে জাস্ট স্টেপ বাই স্টেপ প্রসিডিউর আগাবেন, তখন আপনার এক্সাম বুকিং হবে। তাহলে 3 তারিখ, মার্চের 3 তারিখ কিন্তু আমার এক্সাম সিট বুকিং। সো 3 থেকে 10 মার্চ পর্যন্ত আপনি এক্সাম বুকিং দিতে পারবেন, কিন্তু এতদিন তো আর আমরা সময় নিব না, আবার 20 মিনিটই সময় পাবো না, ঠিক আছে, এক্সাম বুকিং জন্য। সো এই ডেটটা আমার খেয়াল রাখতে হবে। আচ্ছা, এক্সাম ডেট কবে? তাহলে এটা হচ্ছে 14 তারিখ, মেয়ের 14 তারিখ এক্সামটা হবে। সো স্পেশালি বাংলাদেশে স্টিল নাও পার্ট 1 এক্সামেরটা হচ্ছে আপনার সেন্টারে, কোনো একটা সেন্টার, সেটা গুলশান হতে পারে, সেটা বনানী হতে পারে, সেটা উত্তরা হতে পারে, অথবা ধানমন্ডির দিকে হতে পারে। কোথাও না কোথাও একটা সেন্টারকে ওরা ভাড়া করে ব্রিটিশ কাউন্সিল, তারপর হচ্ছে পরীক্ষাটা নেয়। তো এইবার যেটা দেখলাম লাস্টে এমআরসিপি পার্ট 2 ক্ষেত্রে আর কি, ওরা যেটা মেল দিল, দিয়ে সবাইকে বলল যে বাসায় বসে বসে এক্সাম দিতে হবে আর কি, হ্যাঁ? সেই ক্ষেত্রে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে একটা ক্যামেরা থাকতে হবে এবং ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। সেটা পার্ট 1-এর ক্ষেত্রে স্টিল নাও কিছু বলে নাই। তার মানে পার্ট 1 এখন পর্যন্ত যতটুকু জানা যায় যে আপনার সেন্টার বেসড এক্সামটা হবে। তাহলে ওইখানে ওরা ওরা ল্যাপটপ কম্পিউটার যেটা হোক ওরা ম্যানেজ করে দিবে। সো আপনি যাবেন, গিয়ে পরীক্ষা দেবেন। আর অনলাইন এক্সামটা খুবই সহজ অফলাইনের তুলনায় আর কি। আচ্ছা, এক্সাম বুকিং কিটা যারা হচ্ছে ইউকে তে, যারা আর কি, যারা ইউকে রিলেটেড, তারা হচ্ছে জাস্ট 479-99 পাউন্ড হচ্ছে দিবে। আর আমরা যারা ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট, আমরা হচ্ছে 655 পাউন্ডের মতো দিব। অ্যারাউন্ড হচ্ছে 1 লাখ টাকা, 95,000 থেকে 1 লাখ টাকার মতো পড়ে যায় আর কি। আর রেজাল্টটা পাবেন কবে? এটা হচ্ছে জুনের 13 তারিখ হচ্ছে আমরা রেজাল্টটা পেয়ে যাব। তাহলে এখানেই মোটামুটি আমাদের এক্সাম ডেট কবে কি দিবে সেটা একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম। যদি আপনি পরবর্তী ডায়েট সম্পর্কে জানতে চান যে থার্ড ডায়েটটা কবে হবে, থার্ড ডায়েটের পরীক্ষাটা হচ্ছে 17 সেপ্টেম্বর হবে। এটার অ্যাপ্লিকেশন শুরু হবে কত তারিখ? জুলাইয়ের 7 তারিখ থেকে। আর এটা হচ্ছে রেজাল্ট কবে দিব? এটা হচ্ছে 17 তারিখ থেকে। তাহলে এইখানে আমাদের পার্ট 1 রিলেটেড এক্সাম ডেট টেট ফি টি এগুলো আমরা একটু জেনে নিলাম। আচ্ছা, এবার আসেন এক্সাম ডেট ফি আর এক্সাম ফি। তো আমি বললামই কিভাবে পরীক্ষায় মানে দিতে হবে, সেগুলো বলে দিলাম। এবার আসেন যারা বাংলাদেশের বাইরে আছেন, কোন কোন দেশ থেকে আপনি এমআরসি পার্ট 1 পরীক্ষা দিবেন, এই যে ইন্টারন্যাশনাল যে সেন্টার আছে সেখানে ক্লিক করলে আপনি এটা জেনে যাবেন আর কি। ইন্টারন্যাশনাল সেন্টার থেকে আপনি কি ক্লিক করলে জেনে যাবেন, যেমন বাহরাইন হইতেছে, বাংলাদেশ হইতেছে, ঢাকাতে, ইজিপ্টে হয়, গানাতে হয়, হংকংয়ে হয়। সো এখানে সবগুলো দেশের নাম আছে। কলকাতার বিভিন্ন স্টেটে হয় পরীক্ষাগুলো। আপনি যদি চান কলকাতা থাকেন তাহলে কলকাতা দিতে পারেন। কেনিয়াতে হয়, কুয়েতে হয়, মালয়েশিয়া হয়, ঠিক আছে, অনেকগুলো দেশ আছে। সো আপনি আপনার মানে রিজনেবল বা লোকেশন অনুসারে আপনি চুজ করতে পারেন। সো এটা আর কি আমেরিকা থেকেও দেওয়া যায়, ঠিক আছে, ইউনাইটেড স্টেট থেকে একটা সেন্টার আছে ওইখানে। সো যে কোনো দেশ থেকে আপনি পরীক্ষার সিট বুকিং নিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ইউকে অনলাইন এক্সাম। সো যারা ইউকেতে, তারা তো বাসায় বসে বসে পরীক্ষা দিতে হয়, পার্ট 1 হোক আর পার্ট 2 হোক। সো ইউকেতে কোনো সেন্টার বেস পরীক্ষা নেয় না, সেই জন্য এটা দেওয়া আর কি। হাউ টু অ্যাপ্লাই, এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমাদের জন্য এটাই মেইনলি হচ্ছে লাগবে, কিভাবে আমরা অ্যাপ্লাই করব। সো হাউ টু ওপেন মাই এমআরসিপি অনলাইন অ্যাকাউন্ট। আমাদের প্রথম কাজ হচ্ছে এই একটা অনলাইন অ্যাকাউন্ট তৈরি করা। সো তাহলে আমি এখানে যাব, এই যে হাউ টু অ্যাপ্লাই, তাহলে দেখেন হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে এই যে রিলেটেড পেজ আছে, হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার এই বোর্ডটা, ড্যাশবোর্ডটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে এখানে হচ্ছে হাউ টু ওপেন দ্য মাই এমআরসিপি অনলাইন অ্যাকাউন্ট। সো এখানে ক্লিক করলে আপনার পরবর্তী ড্যাশবোর্ডটা আপনি চলে আসবেন। প্রথমে যে কাজটা করবেন, এখানে একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। সো ভিডিওটা আপনি দেখে নিতে পারেন, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে যে কিভাবে আমি মাই এমআরসিপি অ্যাকাউন্টটা ওপেন করব। যদি না হয় তাহলে এখানে ওয়ান বাই মেইন স্টেজ টু অ্যাপ্লাই, সো এখানে ক্লিক করেন। তাহলে আপনি এখানে অনেকগুলো স্টেপ আছে, তার মধ্যে মাই এমআরসিপি অ্যাকাউন্ট দেখেন একটা লেখা আছে, হ্যাঁ, মাই এমআরসিপি অ্যাকাউন্ট, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। লগ ইন টু ইউর মাই এমআরসিপি অ্যাকাউন্ট। তাহলে আমি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে আমার পরবর্তী স্টেপে আমি চলে যাব। আচ্ছা, এই ভিডিওটা রেকর্ডেড থাকবে, আমি পরে গ্রুপে দিয়ে দিব। তো আপনারা যদি কোনো কনফিউশন থাকে পরে আবার দেখে নিতে পারবেন, তাহলে আপনাদের ইজি হবে। সো আপনি যদি আগে থেকে রেজিস্টার, মানে আপনার যদি অ্যাকাউন্ট থাকে আর কি, মাইএমআরসিপি অ্যাকাউন্ট, তাহলে আপনি জাস্ট লগ ইন করবেন, হ্যাঁ, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে আপনার মাইএমআরসিপি অ্যাকাউন্টে আপনি চলে যাবেন। আর যেহেতু আমাদের
অ্যাকাউন্ট নাই, হ্যাঁ, যারা যারা আপনার নতুন আর কি, তাদের তো, আমাদের তো কারোই অ্যাকাউন্ট নেই, যেমন আমার আছে, আমি ইউজার নেম পাসওয়ার্ড দিলে আমি আমার অ্যাকাউন্টে চলে যাব আর কি। সো আপনারা নতুন যারা, তাদের জন্য যেটা দরকার, দেখেন এখানে একটা শব্দ লেখা আছে রেজিস্টারার, হ্যাঁ। সো এইখানে কি আপনি রেজিস্টার করবেন, নিজের একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, তাহলে এখানে ক্লিক করতে হবে আর কি, হ্যাঁ। এখানে ক্লিক করলে আপনার পরবর্তী যে স্টেপটা, সেই স্টেপে আমি চলে আসলাম। তাহলে এই স্টেপে দেখেন টোটাল এখানে স্টেপ আছে, একটা অ্যাকাউন্ট ওপেন করতে গেলে, যেহেতু আমি এটা মেম্বারশিপ এক্সাম, রয়্যাল কলেজ যে ওয়েবসাইট আছে, সেখানে একটা অ্যাকাউন্ট ওপেন করতে গেলে এখানে টোটাল স্টেপ আছে 6টা। এই 6টা স্টেপ যদি আমি ফিল আপ করি, তাহলে আমার একটা অ্যাকাউন্ট ওপেন হবে তাদের ওয়েবসাইটে। এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি অনলাইন মানে পেমেন্ট থেকে শুরু করে সিট বুকিং থেকে শুরু করে বা রয়্যাল কলেজের সাথে যত যোগাযোগ হবে সব কিছুই কিন্তু এই অ্যাকাউন্টের মাধ্যমেই হবে। তাহলে ফার্স্ট অফ অল ওরা যেটা বলছে যে রেজিস্টার ফর এন অনলাইন অ্যাকাউন্ট। সো হ্যাভ ইউ প্রিভিয়াসলি অ্যাপ্লাইড ফর দ্য এমআরসিপি ইউকে এক্সামিনেশন? আমরা তো অলরেডি করি নাই, তাই না? তাহলে যেহেতু আমরা প্রিভিয়াসলি কোনো এমআরসিপি এক্সামিনেশন অ্যাটেন্ড করে নাই, আমার প্রিভিয়াসলি অনলাইন কোনো অ্যাকাউন্টও নাই, সো আমি নোতে ক্লিক করব। তো নোতে ক্লিক করার পরে দেখেন নিচের দিকে নেক্সট একটা পয়েন্ট আছে, হ্যাঁ। তাহলে এই নেক্সট পয়েন্টে ক্লিক করলে আমি সেকেন্ড স্টেপে চলে যাব আর কি, হ্যাঁ। তাহলে আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সট পয়েন্ট আসলাম। তাহলে স্টেপ নাম্বার 2, এখানে পার্সোনাল ডিটেলস ইনফরমেশন কিছু জানতে চাইছে। সো এই স্টেপে আপনি যেটা করবেন, ফ্যামিলি নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, তারপরে ফর্মার নেম বা মিডল নেম। সো এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেমন ধরেন আমার নাম হচ্ছে এমডি সোহরাব হুসাইন, ওকে। সো আমার ফ্যামিলি নাম যেটা, এটা হচ্ছে হুসাইন, হ্যাঁ। তাহলে আমি হুসাইনটা হচ্ছে ফার্স্টে দিব। কারো হতে পারে সোহরাব খান, তাহলে সে হচ্ছে খানটা আগে দিবে এখানে, হ্যাঁ। কারো যদি খান হয় তাহলে খানটা আগে দিবে। কারো যদি ভুইয়া হয় তাহলে ভুইয়াটা আগে দিবে। অর্থাৎ ফ্যামিলি নাম যেটা, আপনার নামের লাস্ট পার্ট যেটা, সোজা কথা, সেই শব্দটা হচ্ছে এখানে দিবেন। তাহলে আমার নামের লাস্ট পার্ট হচ্ছে হুসাইন, তাহলে আমি হুসাইন দিলাম ফ্যামিলি নেম হিসেবে। অর্থাৎ আপনাকে ইউকের ওরা চিনবে হুসাইন নামে, খান নামে, ভুইয়া নামে, অর্থাৎ আপনার লাস্ট নাম যেটা দেন সেটা নামে আর কি, হ্যাঁ। ফার্স্ট নামটা আপনি যেটা করবো, আমি যেমন আমার নাম হচ্ছে এমডি সোহরাব হুসাইন, তাই না? তাহলে আমি এমডি এমডি সোহরাব দিব, হ্যাঁ। এটা সার্টিফিকেট যেভাবে আছে আপনি এভাবেই নামটা দিবেন, বুঝতে পারছেন, যার যেভাবে সার্টিফিকেটের নাম আছে আর কি। তাহলে আমার ফার্স্ট নাম হচ্ছে এমডি সোহরাব, তাহলে আমি এই ফার্স্ট নামের গড়ে এমডি সোহরাব দিলাম। আর লাস্টে হোসেন আছে, তাহলে হোসেন, হোসেনের জায়গায় ফ্যামিলি নেম যেটা আর কি লাস্ট নেম, এটা থাকবে। আপনারা যেটা করবেন, কারো যদি নামের ওয়ার্ড 4টা হয়, তাহলে লাস্টের ওয়ার্ডটা এখানে দিবেন প্রথম গড়ে, আর বাকি 3টা ওয়ার্ড ফার্স্ট নামে দিয়ে দিবেন, ঠিক আছে। বাকি যতটা ওয়ার্ডই থাকে ফার্স্ট নামে দিবেন, মিডল নামে বা ফরমার বা মিডিয়ান নেমের গড়ে কিছু দেওয়ার দরকার নেই, দিলে একটা ঝামেলা বেঁধে যায়, ঠিক আছে। তার চেয়ে ভালো আপনি লাস্ট ওয়ার্ডটা ফ্যামিলি নেমে দিয়া, আর বাকি শব্দ যেটা আছে এটা হচ্ছে আপনি ফার্স্ট নেমে দিয়ে দিবেন, একদম আপনার সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে। আপনি খেয়াল রাখবেন, আপনার সার্টিফিকেটের নাম, আর আপনি এক্সাম সেন্টার যদি পাসপোর্ট নিয়ে যান অথবা এনআইডি নিয়ে যান, তাহলে সেইটার সাথে যেন নামটা একই হয়, সামঞ্জস্যপূর্ণ হয়, স্মল লেটার ক্যাপিটাল লেটার সবগুলো যেন ঠিক থাকে আর কি, হ্যাঁ। তাহলে আপনার সার্টিফিকেটের নামটা কিন্তু ওইভাবেই ওরা আপনার করে দিবে। আচ্ছা, তারপরে যেটা করবো হচ্ছে মিডিয়ার নেমটা আমরা কেউ ফিল আপ করার দরকার নেই, এটা একটা গ্যাঞ্জামা জায়গা, সো দরকার নেই। তারপর আপনার ডেট অফ বার্থ যেটা থাকবে, সো ডেট অফ বার্থটা আপনার মতো করে দিবেন। নেক্সট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা ইমেল, হ্যাঁ। ইমেলের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে, আমি সবাইকে বলবো এমআরসিপির জন্য নতুন করে একটা ইমেল, নতুনভাবে একটা ইমেল খুলবেন, হ্যাঁ। গুগলে গিয়ে একটা নতুন করে একটা জিমেল বা ইয়ে যেটাই খুলেন, নতুন করে একটা খুলবেন। আপনার আগের যে ইমেল আছে সেগুলো দিবেন না। কেন দিবেন না? শুধু এমআরসিপির জন্য ডেডিকেটলি একটা ইমেল রাখবেন, যত মেল আসবে সব মেল হচ্ছে আপনার এই ইমেলটার মধ্যেই আসবে। অর্থাৎ রয়্যাল ক্রস তো আপনাকে ফোন দিবে না, ওরা টাইম টু টাইম আপনাকে মেল পাঠাবে। তাহলে একটা মেল যদি, সিঙ্গেল মেল যদি থাকে এবং সেটা এমআরসিপির জন্য চলে রাখেন, তাহলে রয়্যাল কলেজ থেকে কোনো মেল পাঠালে সেটা আপনার মিস হবে কম। স্পেশালি পেসেস এক্সামের জন্য মেলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পেসেস এক্সামে আপনি সিট বুকিং দিলেন, কিন্তু সিটের কনফার্মেশনটা ওরা মেল করে বলবে, ঠিক আছে। যদি মেলটা আপনার মিস হয়ে যায়, তাহলে খুঁজে না পান, তাহলে কিন্তু আপনি ওই সিট বুকিংটা দিতে পারবেন না, তাহলে এটা গ্যাঞ্জাম। এই জন্য শুধুমাত্র এমআরসিপির জন্য সবাই নতুন করে একটা ইমেল খুলবেন, প্রথম কাজ হচ্ছে এটা। তারপর হচ্ছে আপনি এই ইমেলটা দিবেন এবং সেম মেলটা হচ্ছে এখানে দিবেন, কনফার্মেশন মেল দিবেন। দেওয়ার পরে তারপরে হচ্ছে এই ফেজের, এই স্টেপে যত ইনফরমেশন সবগুলো ফিল আপ করা শেষ হলে তারপরে আপনি নেক্সটে যাবেন। তাহলে আমি নেক্সটে গেলাম। এখন দেখেন, আমি যেহেতু অনেকগুলো স্টেপ ফিল আপ করি নাই, তারা বলে দিছে যে ডেট অফ বার্থ দেন,
আপনার কনফার্মেটরি ইমেল একটা এন্টার দিতে হবে, প্লাস কনফার্মেটরি ইমেল দিতে হবে। যদি আমি এইগুলো দিতাম তাহলে আমাকে নেক্সট স্টেপে আমি যাইতাম। নেক্সট স্টেপে গেলে আপনার মেডিকেল কলেজের নাম, এটা সেটা, অ্যাড্রেস ট্যাড্রেস কোথায়, মানে হোম ডিস্ট্রিক্ট কোথায়, এগুলো থাকবে আর কি। এরকম ওয়ান বাই ওয়ান এরকম 6টা স্টেপ যদি আমরা ফিল আপ করি, ঠিক আছে, তাহলে আমাদের একটা ওপেন হবে অ্যাকাউন্ট, মাই এমআরসিপি অ্যাকাউন্ট। যখনই আপনি 6টা স্টেপ ফিল আপ করবেন, তখন যে কাহিনীটা হবে সেটা হচ্ছে আপনার, ওরা হচ্ছে আপনাকে একটা মেল দিবে। যে মেলটা আপনি এখানে ইউজ করছেন, হ্যাঁ, এই এখানে যে মেলটা ইউজ করছেন সেই মেলটাতে কিন্তু মেলটা আসবে যে আপনার নামে আর রয়্যাল কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ওপেন হয়েছে, নেম হচ্ছে এইটা, আর আপনার পাসওয়ার্ড হচ্ছে এইটা, ঠিক আছে। তখন ইউজার নেম হচ্ছে এইটা, পাসওয়ার্ড হচ্ছে, ওরা হচ্ছে পাসওয়ার্ড একটা দিয়ে দিবে আর কি, পাসওয়ার্ড হচ্ছে এইটা। তখন আপনি হচ্ছে ওই যে প্রথম পেজ, রেজিস্টারের যে পেজ ছিল, সেই পেজে যেই আপনার ইয়েটা ছিল, যে লগ ইন নামে একটা অপশন ছিল, ঠিক আছে, লগ ইন। সো ওই লগ ইনে গেলে আপনি কিন্তু, আমি একটু পিছাচ্ছি আর কি, ব্যাকে যাচ্ছি। হুম। সেখানে এই যেমন এই যে লগ ইন আছে না, এই যে সাইন ইন, এখানে আপনি ইউজার নেম ওরা হচ্ছে মেল করে পাঠাবে, এটা বসাবেন, আর পাসওয়ার্ডটা দিবেন, তারপর লগ ইন করলে আপনি আপনার সাইটে হচ্ছে চলে যাবেন। এবং ওইখানে গেলে দেখবেন যে বিভিন্ন উপরে ড্যাশবোর্ড যেটা থাকে আর কি, বিভিন্ন মানে টপিক দেওয়া আছে, যে এক্সাম হিস্ট্রি, এক্সাম বুকিং, তারপরে আপনার পার্সোনাল ইনফরমেশন, এরকম করে করে কতগুলা কলামে ভাগ করা আছে। সো যখন যেটা লাগে আপনি সেই কলামে গিয়ে আপনার রিলেটেড, সেই রিলেটেড ইনফরমেশনগুলো একটু জেনে যেতে পারবেন। কবে এক্সাম সিট বুকিং দিতে হবে সেটাও জেনে যেতে পারবেন। তাহলে এখন আমার মেইন কাজ হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে একটা মাই এমআরসিপি অ্যাকাউন্ট ওপেন করা, হ্যাঁ, মাই এমআরসিপি অ্যাকাউন্টটা ওপেন করা। সো এই যে মেইন স্টেজ টু অ্যাপ্লাইং, তাহলে মাই এমআরসিপি অ্যাকাউন্টে আপনি যদি সরাসরি আপনি গুগলে সার্চ দেন মাই এমআরসিপি অ্যাকাউন্ট লিখে, তখন এটা সরাসরি চলে আসে। অথবা আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে এখানে যে স্টেপগুলো আছে হাউ টু অ্যাপ্লাই, এখানে যাবেন, তারপরে ভিডিওটা দেখবেন, হ্যাঁ, তারপরে আপনি এই শুরু করতে পারেন, অথবা আমি যেভাবে বলছি এইভাবেও শুরু করতে পারেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে এইগুলা কি কি করতে হবে, স্টেপগুলা দেওয়া আছে। এখন আসেন এই যে পয়েন্টগুলো আছে, হ্যাঁ, সো এই পয়েন্টগুলোর মধ্যে আর নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে যে ফরম্যাট, হ্যাঁ। হাউ টু অ্যাপ্লাই তো গেল, এবার হচ্ছে ফরম্যাট। ফরম্যাটের আগে আর কিছু পয়েন্ট আমি বলে দেই। সেটা হচ্ছে এই যে আপনার স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, যদি কারো যদি ফিজিক্যাল ডিসেবিলিটি থাকে, তো তার জন্য যদি হুইল চেয়ার দরকার হয় পরীক্ষার জন্য বা কোনো কিছু লাগে, তাহলে সেটা হচ্ছে আপনার এক্সাম বুকিংয়ের সময় বলে দিলেই হবে আর কি, যে আমার হুইল চেয়ার লাগবে, আমার এই সমস্যা আছে, আমার সেই সমস্যা আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, আমি লাস্টে আপনাদের কোশ্চেনগুলো আনসার দিব। আমি দেখছি বেশ দু একজন হয়তো ও লিখছেন মেসেজ, আমি লাস্টে আনসারগুলো দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে পে ফর এক্সামিনেশন, ওইটা হচ্ছে এক্সাম সিট বুকিং দেওয়ার সময় অপশন চলে আসবে, বুকিং দেওয়ার সময় কিভাবে পে করবেন। তারপর হচ্ছে প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, সেটা হচ্ছে এখানে দেখেন একটা মেইল আছে, এই যে মেইলটা, হ্যাঁ, PMQ দ্য ফেডারেশন .UK। সো এই মেইলটাতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি পেমেন্ট কমপ্লিট করার পরে, হ্যাঁ, পেমেন্ট যখন কমপ্লিট করবেন একদম সিট বুকিং দেওয়ার পরে, পেমেন্ট কমপ্লিট করার পরে যখন আপনার রয়্যাল কলেজ থেকে একটা RCP কোড নাম্বার দিবে, সেই কোড নাম্বারটা প্লাস নাম আপনি মেলের সাবজেক্টে লিখবেন, যে রয়্যাল কলেজ RCP কোড নাম্বার এত, তারপরে আপনার নামটা লিখবেন সাবজেক্টে মেলের। তারপরে আপনার মেলের যে মানে রিটেন পার্ট যেটা থাকে সেখানে ফাইলটা অ্যাটাচ করে দিবেন, আপনার যে প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন তত MBBS পাসের সার্টিফিকেট আছে, 2টা পেজ অবশ্যই অ্যাটাস্টেড করে দিবেন, হ্যাঁ। যেহেতু অক্টোবরে অনেকেরই ঝামেলা করছে, তো আমি যেটা বলবো যে আমরা অ্যাটাস্টেড করেই পাঠিয়ে দিব, তার জন্য আমার ঝামেলাটা না হয়। তাহলে এই প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন সার্টিফিকেটটা দ্য MRCP PMQ, হ্যাঁ, PMQ দ্য ফেডারেশন UK, এই মেইলে হচ্ছে পাঠাবেন। যখন আপনি তাদেরকে মেল করবেন, তারা একটা অটোমেটেড জেনারেটেড একটা মেল দিবে যে আপনার কাছ থেকে তারা PMQ রিলেটেড একটা মেল পেয়েছে, অর্থাৎ এটা কনফার্ম করে যে আপনার মেলটা তারা তাদের ওয়েবসাইট বা তাদের কাছে পৌঁছাইছে আর কি, হ্যাঁ। এটা হচ্ছে রয়্যাল কলেজ থেকে RCP কোড পাওয়ার পরে, হ্যাঁ, পেমেন্ট কমপ্লিট করার পরে অনেকে কি করে কি অ্যাকাউন্ট ওপেন করে বলে যে ভাই আমি তো রয়্যাল কলেজ কোড নাম্বার পাই না, RCP কোড নাম্বার পাই না। RCP কোড নাম্বার পাইতে হলে আপনার টাকা দিতে হবে, টাকা দেওয়ার পরে ওরা কোড নাম্বার দিবে, এরা কিন্তু দিবে না, ওকে। আচ্ছা, এরপর আসেন যে এক্সাম ফরম্যাটটা কি, হ্যাঁ, কিভাবে এক্সামটা হবে বা কি আসবে বিষয়, এক্সাম ফরম্যাট। সো এখানে কোন সিস্টেম থেকে কতটা কোশ্চেন আসবে সেগুলো একটু লেখা আছে। যেমন আমি যেটা বলছিলাম যে 2টা পেপার থাকবে, পেপার 1 অ্যান্ড পেপার 2। পেপার 1 100 কোশ্চেন, পেপার 2তে হচ্ছে 100 কোশ্চেন।
টোটাল হচ্ছে 200 কোশ্চেন। সো 200 কোশ্চেনের মধ্যে আমার কার্ডিওলজিতে থাকবে হচ্ছে 14টা কোশ্চেন, ফার্মা থেকে আসছে 15টা, ক্লিনিক্যাল সায়েন্স যেটা এটা হচ্ছে 25টা, ডার্মাটোলজি থেকে হচ্ছে 8টা, এরকম করে সবগুলো, এন্ডোক্রাইন থেকে আছে 14টা, গ্যাস্ট্রোএন্টারোলজি হ্যাপাটোলজিতে আছে 14টা, এরকম করে সবগুলাই দেওয়া আছে যে কতটা থেকে কোনটা থেকে কতটা কোশ্চেন আসবে। সো দুইটা পেপারে সব সিস্টেম থেকে কোশ্চেন আসবে, তার মানে এখানে ধরুন 14টা কোশ্চেন, তো তাহলে পেপার ওয়ানে আসবে 7টা কোশ্চেন, পেপার টুতে আসবে 7টা কোশ্চেন কার্ডিওলজি থেকে। দুই পেপারে অল সিস্টেম থেকে কোশ্চেন আসবে। সো আপনার এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই, সেই জন্য আপনি সকল কোশ্চেন আনসার করে আসবেন, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে এই কোশ্চেনগুলোর মধ্যে যেগুলো ইজি কোশ্চেন, সহজ কোশ্চেন, সেগুলোতে নাম্বার কম থাকবে, যেগুলো কঠিন কোশ্চেন সেগুলোতে নাম্বার বেশি থাকবে। তাহলে অনেকেই দেখা যায় ইজি কোশ্চেন বেশি কারেক্ট করে তারপরে ফেল করতেছে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ডিফিকাল্ট কোশ্চেন কম আনসার করছে কিন্তু পাস করে যাচ্ছে। তো এই জন্য এটা ডিপেন্ড করে যে রয়্যাল কলেজ কোন কোশ্চেনে কত মার্ক সেটিং করে আর কি। অনেক সময় দেখা যায় কোনো একটা কোশ্চেনে 3 মার্ক থাকে, নর্মালি ইউজুয়ালি স্ট্যান্ডার্ড মান হচ্ছে প্রতিটা কোশ্চেনে 5, কিন্তু 5 থাকে না। যেগুলো সহজ কোশ্চেন এগুলোতে 3 থাকে বা 4 থাকে, যেগুলো একটু ডিফিকাল্ট কোশ্চেন সেগুলোতে 5 6 কিন্তু কোশ্চেনে প্রতিটা মার্ক দিয়ে রাখে আর কি। সেটা ডিপেন্ড করে ওনারা কিভাবে সেট আপ করবে সেটার উপরে। তাহলে এখান থেকে আমি 200 কোশ্চেনের একটা মডিউল এখানে পেয়ে গেলাম। তারপরে এখানে যে কোন সিস্টেম কি আসে, এরপরে হচ্ছে আপনার এই যে ক্লিনিক্যাল সায়েন্সের কোন থেকে সেল মলিকুলার মেমব্রেন বায়োলজি থেকে 2টা, ক্লিনিক্যাল অ্যানাটমি থেকে হচ্ছে 3টা, বায়োকেমিস্ট্রি মেটাবলিজম থেকে 4টা, এরকম করে কিছু ভাগ করা আছে আর কি। সো এটা হচ্ছে এখান থেকে আসে। যাই হোক, এগুলো আমরা যখন পড়বো তখন ওয়ান বাই ওয়ান হচ্ছে আমরা জেনে যাব। আচ্ছা, এরপর হচ্ছে যে স্যাম্পল কোশ্চেন। হ্যাঁ, এই স্যাম্পল কোশ্চেনটা আমি যে আপনাদের একটা যে রুটিন দিয়েছিলাম সেই রুটিনের মধ্যে কিন্তু আমাদের এই যে স্যাম্পল কোশ্চেন এক্সাম ফ্রম আরসিপি ওয়েবসাইট, হ্যাঁ, এটা আপনারা এই আরসিপির এই ওয়েবসাইট থেকে হচ্ছে আপনারা পরীক্ষাটা দিবেন, এই যে স্যাম্পল কোশ্চেন যেটা আছে আর কি। হ্যাঁ, তো এখানে ওপেন মানে ক্লিক করলে আপনার স্যাম্পল কোশ্চেনে চলে আসবে। তাহলে স্টার্ট এক্সাম, আপনি যে ইমেল দিয়েছিলেন এমআরসিপি ওপেন করার সময় সেই ইমেলটা দিবেন। তারপর হচ্ছে রিজিউম কোড নাম্বার যেটা আছে আপনার আরসিপি, সেই কোড নাম্বারটা দিলে আই এম নট রোবট দিয়ে আপনাকে জাস্টিফাই করে নেবেন, তাহলে আপনি এক্সাম শুরু করতে পারবেন আর কি। ওকে, সো এটা হচ্ছে পরীক্ষার জাস্ট 7 8 দিন আগে আপনি পরীক্ষাটা দিবেন, এর আগে দরকার নাই। এবং আমি এটা বলে রাখি, এখানে যে কোশ্চেনটা আসবে এটা কিন্তু অনেক কঠিন একটা মানে ইয়ে হয় আর কি, কোশ্চেন হয়। সো এটাতে যাই হোক না কেন আপনার মানে মনে রাখবেন যে এই কোশ্চেনটাতে আপনার কনফিডেন্স কমে দিতে পারে, বাট এখান থেকে 2 3টা কোশ্চেন আসে তো। সো এই জন্য আপনি এই কোশ্চেনটা সলভ করতে হবে, আর যদি না আসতো তাহলে আমি মানাই করে দিতাম আর কি কোশ্চেনটা পরীক্ষা দেওয়ার জন্য। সো যেহেতু আসে 2 3টা কোশ্চেন, সো এখানে 200 কোশ্চেন থাকে, সেগুলো একটা আমরা পরীক্ষার আগে সলভ করে নিব। আর কিভাবে প্রিপারেশন নিব সেটা আমি ডিসকাশন করে ফেলছি। সো আমরা হচ্ছে মাগরাবি, পাঁচ টেস্ট পাঁচ মেডিসিন, এগুলোর সমন্বয়ে হচ্ছে আমরা প্রিপারেশনটা নিব। রেজাল্ট কবে দিবে সেটা তো আমরা জানি। সো আপনি, আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে এমআরসিবি পার্ট 1 পরীক্ষা পাস করার পরে আপনি চাইলে পেসেস এক্সাম দিতে পারেন, পার্ট 2 না দিয়েও পেসেস এক্সাম দিতে পারবেন। অনেক ভাইয়ারা আছে যারা হচ্ছে ধরেন এফসিপিএস এমডি কমপ্লিট করে ফেলছে, তারা হচ্ছে তাদের তো ক্লিনিক্যাল আই তো শার্প, সো ওনারা পার্ট 1 এর পর পরে পেসেস এক্সাম দিতে পারে, পরে পার্ট 2 দিতে পারে। তবে আমরা নর্মাল যারা আর কি তারা হচ্ছে পার্ট 1 দিয়ে তারপর পার্ট 2 দিয়ে তারপর প্যাসেজে যায় আর কি, যেহেতু প্যাসেজটা একটা ক্লিনিক্যাল এক্সাম এবং ফেস টু ফেস হচ্ছে এক্সামিনারদের ফেস করতে হয় সেই জন্য। ওকে, মোটামুটি এই যে ইনফরমেশনগুলো যেগুলো আমাদের আসলে জানা দরকার, সেই ইনফরমেশনগুলো হচ্ছে আমি মোটামুটি সবগুলোই বলে ফেলছি। এবং আপনাদের যদি কোনো কিউরিওসিটি বা কোয়েরি থাকে, ফার্স্টলি আপনি যেটা করবেন এই রয়্যাল কলেজের তাদের যেই মানে সাইট আছে, ওয়েবসাইট আছে, সেখানে যাবেন, এখানেই ওরা সব কিছু আপডেটেড করে দেয় আর কি, মানে কোনো কিছু থাকলে। সো এখন হচ্ছে আপনাদের কাছ থেকে কিছু কোশ্চেন জানবো কোনো কিছু জানার থাকলে। সো ফার্স্ট কোশ্চেনটা ফাতেমা আপু লিখছেন যে ভাইয়া পিএমকিউ কখন লাগবে এক্সাম বুক করার সময়। তাহলে আমি তো বলে দিয়েছি পিএমকিউ হচ্ছে এক্সাম বুকিং করার করার সময় না, এক্সাম বুকিং করতে হবে, করার পরে টাকা জমা দিতে হবে, টাকা পাওয়ার পরে রয়্যাল কলেজ থেকে হচ্ছে আপনার একটা আরসিপি কোড নাম্বার দিবে। সেই কোড নাম্বার পাওয়ার পরে ওই কোড নাম্বারটা সাবজেক্টে লিখে দেন মূল যেই মেইল আছে সেই মেইলে আপনার পিএমকিউটা অ্যাটাচ করবেন, সাথে হচ্ছে কোড নাম্বারটা দিবেন, তারপরে পাঠাবেন। আচ্ছা, তারপরে সারা ইসলাম লেখছে হচ্ছে ভাইয়া ভাইয়া অ্যাকাউন্ট কবে ওপেন করতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট কবে ওপেন করতে হবে, ফার্স্ট কথা হচ্ছে আপনার একটা নতুন ইমেল খুলবেন। ইমেল খুলে আপনি উইদিন 1 উইকের মধ্যে আপনি অ্যাকাউন্টটা খুলে ফেলেন। হ্যাঁ, অ্যাকাউন্টটা খুলে ফেলেন। সো এটা ভালো হবে, একটা নতুন ইমেল দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা খুলবেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল খুলে ফেলাটাই ভালো। হ্যাঁ, আর যাদের পাসপোর্ট ক্রেডিট কার্ড নেয় তারা হচ্ছে আপনারা পাসপোর্ট ক্রেডিট কার্ড, পাসপোর্টটা অ্যাটলিস্ট মানে জমা দিয়ে দেন, এটা করে ফেলেন ভালো হবে। ওকে, সো আপনারা কেউ যদি কথা বলতে চান একটু কথা বলতে পারেন, আমি আনসার দিব আর কি। হ্যাঁ।
আচ্ছা, রিঙ্কো লেক্সো, ভাইয়া পিএসএস এক্সাম এ ক্লিনিক্যাল এক্সপোজার কেমন লাগে? আচ্ছা, পেরিফেরিতে কোনো মেডিকেল, মেডিকেল এফসিপিএস, আচ্ছা ভাইয়া কথা বললে মনে হয় যে বললে ভালো, হ্যাঁ। আচ্ছা, কেমন লাগে? আচ্ছা, পেরিফেরিতে কোনো মেডিকেল এফসিপিএস ট্রেনিংয়ে থাকলে পিএসএস পাস করা পসিবল কিনা, যেহেতু পেশেন্ট সামনে কম থাকে। আচ্ছা, পিএসএস এক্সামের সময় আপনার অ্যাকচুয়ালি মানে রয়্যাল ক্লস তো আপনার ট্রেনিং লাগে না, মানে যেটা বলতে হয়, কিন্তু আপনার তাদের এক্সাম সেটিংটা এমনভাবে করা, সেই সেটিংটাতে আপনাকে বসতে হলে আপনাকে হাইলি ক্লিনিক্যালি এক্সপার্ট হতে হবে। তাহলে এর জন্য কি লাগবে? এই জন্য প্রধান ওষুধ হচ্ছে যারা এমআরসিপি পেসেস পাস করছে যে ভাইয়ারা, তাদের কাছে পড়তে হবে। সোজা, একদম সোজা বাংলা কথা হচ্ছে তাদের কাছে পড়তে হবে। এবং এখানে এমআরসিপি পেসে আমি তো প্রিপারেশন নিচ্ছি, সিট বুকিং দিচ্ছি, যদি সিট পাচ্ছি না, হয়তো পাইলে তো বসে যাব। তো আমি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অনেক ভাইয়ের কাছে আমি কোচিং করছি, পড়ছি। কারণ প্যাসেজের জন্য যত বই আছে, বইয়ের চেয়ে বড় বই হচ্ছে যারা পাস করছে, যারা মেন্টরশিপ করছে, তারা তারা যেভাবে আপনাকে মেন্টরিং করে নেবে, সেভাবে আপনি পাস করবেন। সো কোনো আপনার ক্লিনিক্যাল এক্সপোজার, ক্লিনিক্যালি আপনাকে শার্প করার জন্য যা যা করা লাগে, এই ভাইগুলা করবে, বা বিভিন্ন কোচিং সেন্টার আছে তারা করে দিবে। সো এই জন্য আপনাকে একদম সোললি আপনার ট্রেনিং এগুলা লাগে না। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে মেডিকেলের যে একটা চার্ম, হ্যাঁ, মেডিকেলের যে একটা আর্ট, আমি কিন্তু এখানে কোনো তোমাকে কখনোই আমি একটা সিঙ্গেল নিমোনিক্স দিব না মেডিসিন পড়ানোর জন্য। একদম টোটালি মেডিসিনটা পড়াবো উইদাউট এনি নিমোনিক্স, কারণ নিমোনিক্স দিয়ে হচ্ছে কেউ মেডিসিন পড়বেন না, প্লিজ, আমি এটা বারবার বলি। মেডিসিনটা হচ্ছে আপনাকে কিছু জিনিস মুখস্থ করতে হবে, এটা শুধু শুধু মেডিসিন না, এটা সার্জারি, আপনি যে সাবজেক্টই পড়েন না কেন, আপনাকে মুখস্থ করতে হবে। এরকম না যে মুখস্থ করতে হবে না। তবে মেডিসিনে যদি আপনি কোরিলেশনটা নিয়ে আসতে পারেন, তাহলে আপনি ডিজিজগুলোকে একটা থেকে আরেকটা খুব দ্রুত র্যাপিডলি, মানে একটা থেকে আরেকটাকে ফাইন্ড আউট করে সেপারেশন করতে পারবেন, এটাই আপনার দরকার। তো আমার এখানে নিমোনিক্স দিয়ে পড়ার কোনো দরকার নেই। আপনি পড়তে 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 তার কজ কি, কারণ কি, কি কারণ হয়েছে না হয়েছে, সবই মনে এসে পড়বে। খালি আমার কোরিলেশনটা ডেভেলপ হবে মেইনলি আমার মাগরাবি থিওরিটিক্যাল ক্লাসগুলো দেখার মাধ্যমে। আর আপনাকে ব্রেইন স্ট্রমিং করা, নলেজটাকে লং লাস্টিং করা, নলেজটাকে এক্সাম ওরিয়েন্টেড করা, এবং নলেজটাকে আপনার ক্লিনিক্যালি শার্প করার জন্য আমার কোশ্চেন ব্যাংক দুটা লাগবে সাথে, সেটা পাস টেস্ট পাস মেডিসিন। জি ইয়েস। ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, ফাইন। এনিওয়ান। আর আমার মাগরিবি ক্লাসগুলো এমনভাবে নেওয়া আপনার, মানে কোনো কিউরিসিটি থাকার মতো না, সব কিউরিসিটির মাল মশলা দিয়ে ক্লাসগুলো নেওয়া আছে। এরপরে যদি কারো কিছু জানার থাকে, ডেফিনেটলি আমাকে টেক্সট করবেন, হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আমাকে একটা টেক্সট করে দিয়ে রাখবেন। আমি অবশ্যই সবগুলা কোশ্চেন আনসার দেই, হ্যাঁ। আবার এমন ভাবেই মানে পর পর এমন উল্টা পাল্টা সব টপিক নিয়ে কিন্তু কোশ্চেন করা শুরু করবেন না, হ্যাঁ। রিলিভেন্ট, হ্যাঁ, একদম আপনার যেটা দরকার, ঠিক আছে। অনেকে দেখা যায় এমন ভাবে কোশ্চেন করতেই থাকে ঝামেলা। মানে স্পেসিফিক করে, স্পেসিফাই করে করবেন, ইনশাল্লাহ আমি সবগুলো কোশ্চেন আনসার দিব, হ্যাঁ। ওকে। আর কেউ কিছু বলবেন? অপরাজিতা, আমাকে শুনতে পাচ্ছ ভাইয়া? সিয়াম, ডাক্তার সিয়াম। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ভাই তোমার কোনো কিউরিয়াসিটি আছে? আপাতত নাই। নাই না? আমি ওকে, আপনার কথাগুলো শুনছি। গ্রেট। শুধু একটা জায়গাতে আমার প্রবলেম হতে পারে, যেহেতু আমি চায়না থেকে পাশ করছি, আমার এমবিবিএস এমডি দুইটাই চায়না থেকে। হুম। আহ, এইখানে যে আপনি যেটা ওই যে পিএমকিউ যে সার্টিফিকেশনের কথাটা বললেন, এটা এখানকারটা কেমন হবে সেটা একটু আমাকে জানতে হবে। এখান থেকে একটা আমাদের ওই যে বিভিন্ন ঢাকা ভার্সিটি বা রাজশাহী ভার্সিটি, যে যে ভার্সিটির আন্ডার আর কি, ওইখান থেকে যে একটা সার্টিফিকেট দেয় ওইটাই। আর তোমার ওইখানে যে সার্টিফিকেট আছে ওইটা দিবা, সমস্যা নেই। Same. আচ্ছা, এখন এখানে দুইটা ম্যাটার আছে আমাদেরকে। যেহেতু এটা ইংলিশ স্পিকিং কান্ট্রি না, এখানে কিন্তু সার্টিফিকেট দুইটা দেয়, একটা ইংলিশ একটা চাইনিজ, বুঝতে হুম, পারছেন? হুম, এবং হুম। নোটারি যেটা আছে, নোটারি কিন্তু 5-6 পৃষ্ঠার হয়। তা না, শুধু আহ, শুধু সিগনেচার হবে, হ্যাঁ, নোটারিতে শুধু একটা ওরা এমবোসড করা জিনিস দিয়ে দিবে, একটা সিল দিয়ে হ্যাঁ, দিবে হ্যাঁ, এমবোস করা। হ্যাঁ। আর হচ্ছে তোমার জাস্ট হচ্ছে এরা অ্যাডভোকেট, তার অ্যাডভোকেসি নাম্বার, নোটারি করা ইয়াটি আছে, সেগুলো থাকবে আর কি। এটা যারা নোটারি করে তারা বুঝে। জাস্ট অ্যাটাস্টেড করি না আমরা আমাদের দেশে। আছে, আমার আমার কাছে আছে, অলরেডি বাংলাদেশ এম্বাসি থেকে করা আছে। হুম, 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 হুম। ইয়েস। ওটা দিলেই হবে নাকি নতুন করে আবার করা লাগবে? ওইটা দিলে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে হয়ে আছে। হুম।
ওকে, ওকে। ধন্যবাদ। সো আমার কথা হচ্ছে আমরা যারা আছি ডেফিনেটলি খুবই ভালো একটা প্ল্যাটফর্মে আসছি। এখন ভাই আসলে আমি কিন্তু অলওয়েজ প্রেজেন্ট থাকবো, আমি কিন্তু খুবই টাইমলি সেশনগুলো শুরু করি, লাইভ যেগুলো আর কি একদম টাইমলি শুরু করি। মানে 7টা মানে 7টায় শুরু করব। যদি আমি কোনো কারণে ধরেন যে 20 মিনিট আধা ঘন্টা কখনো যদি পিছাইতে হয়, তাহলে আমি এটা আগে থেকে ইনফর্ম করে দেবো, এবং যখন যেই টাইমটা বলবো আমি সেই টাইমে কিন্তু শুরু করবো আর কি, হ্যাঁ। যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, সো যদি 5 মিনিট 7 মিনিট লেট হয় প্রতিদিন, এটা খারাপ দেখা যায়। অর্থাৎ আমি আগে থেকেই টাইমগুলো জানা দিব, 7টা মানে 7টায় শুরু করব আর কি, হ্যাঁ। সো এটা হচ্ছে মনে রাখবেন। আর রাত 10টা মানে 10টায় শুরু করবেন, শুরু শুরু করব। সো যখন যে টাইমটা দিব একদম টাইমলি থাকবেন আর কি, হ্যাঁ। আর বোরিং লাগবে ভাইয়া না। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, পাস টেস্ট পাস মেডিসিন কোশ্চেন ব্যাংক দুইটা কিন্তু আমি পড়াই দিব। তার মানে আপনার কিন্তু পড়া খুবই কম, মানে খুবই মারাত্মক লেভেলে কম। কারণ আমি যখন দুইটা মানে কোশ্চেন ব্যাংক আপনাকে পড়াই দিচ্ছি, পাস মেডিসিনে পেজ আছে প্রায় 4,000 উপরে, পাস টেস্টে পেজ আছে প্রায় আপনার 3,500 উপরে। তা দুইটা কোশ্চেন ব্যাংক যখন আমি পড়াই দিব, তার মানে এটার রিডিং পার্টনার কিন্তু আমি আপনার, হ্যাঁ। এবং এই দুইটা কোশ্চেন ব্যাংক কিন্তু আমার উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে। তার মানে আপনার উপরে এলো একটা বই, সেটা হচ্ছে জাস্ট মাগরাবি, তাও আমার লেকচারগুলো শুনবেন, আপনি সেটাকে আত্মস্থ করবেন, পড়বেন বারে বারে। তার মানে আপনার প্রিপারেশনের জন্য কিন্তু খুব একটা বার্ডেন নাই, জাস্ট হচ্ছে মাগরাবি বইটা আর বাকি কোশ্চেন অ্যানালাইসিস তো এটা আমি করতেছি। আর থিওরিটা অবশ্যই আপনার ভালো ভালো একটা আয়ত্ত নিতে হবে, হ্যাঁ। এবং আয়ত্ত নিলে কোশ্চেন ব্যাংক দেখবেন সলভ করতে গেলে খুবই ভালো লাগবে, কোরিলেশনটা খুব ভালো হবে। রাইট। ফিরোজ ভাইয়া বলো। ভাইয়া ওই যে পাস টেস্ট আর ক্লাস আর পাস মেডিসিনের যে ক্লাস, ওটার মাঝখানে কি কোনো গ্যাপ দিবেন বা সময় কতক্ষণ করে ইয়েস, নেন ওখানে? অ্যারাউন্ড হচ্ছে পাঁচ টেস্টের ক্লাসটা তোমার 1.5 2 ঘন্টা 2 ঘন্টার মতো হয়। আর পাঁচ মেডিসিনটা 1.5 ঘন্টার মতো হয়, হ্যাঁ। সো মাঝখানে যেমন আমরা 7টা থেকে যদি শুরু করি, তাহলে ধরো যে 9:45 দিকে শেষ হয়ে যাবে পাঁচ টেস্টের ক্লাসটা, হ্যাঁ। বা ধরো 9টা, মানে প্রথম দিনের ক্লাসটা 2 ঘন্টার মতো লাগে যায় আর কি, বাট পৌনে পৌনে 2 ঘন্টা অ্যাভারেজ লাগে। তো মাঝখানে তোমার 1.5 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় থাকবে, যেখানে তো নামাজ খাওয়া দাওয়া এই পার্টটা সময় দিব। আর রাত হচ্ছে 10টা থেকে শুরু করলে সাধারণত আমরা রাত 11 11:30 বাজে আর কি পাঁচ মেডিসিনের ক্লাসটা শেষ হবে। আচ্ছা, ঠিক আছে ভাই। শক্তি রাখতে হবে, মেন্টালিটি ঠিক রাখতে হবে, সবই থাকবে সবই চলবে। সো কিছু করার নাই, হ্যাঁ। আমাদের লাইফ সাইকেলটাই এরকম আসলে। আর যারা ইন্টার্ন তারা আসলে মানে যারা একদম শুরু করবে আর কি, তাদের তো অনেকটা নলেজ আছে, যেহেতু এমবিবিএস পরীক্ষা দিচ্ছে বেশি দিন হয় নাই। তারা এই সুযোগটা লাগাইতে হবে। আর যাদের গ্যাপ হয়ে গেছে, সোজা কথা ভাই, মানে আপনি সময় দিলে সবই সম্ভব, অসম্ভবের কিছু না। আমি তো প্রথমে বলছি আমার কিন্তু 5 বছর একটা গ্যাপ ছিল, তারপরে আমি আবার পড়ায় আসছি। তার মানে এটা সবার জন্যই প্রযোজ্য, সময় দিলে আপনি পারবেন, সময় না দিলে পারবেন না। শেষ। মোট কথা হচ্ছে এটা। মেডিসিন খুবই মজার, মানে পড়তে হবে আর কি। আচ্ছা, পিঙ্কো ভাইয়া পেশেন্ট একদম ক্লিনিক্যাল এক্সপোজার কেমন হচ্ছে, আর কেউ কোনো কোশ্চেন করছে কিনা? ভাইয়া মেডিকেল সার্টিফিকেট এখনের ডেট অ্যাটাস্টেড করলে হবে? হ্যাঁ হবে, সমস্যা নেই, যে কোনো ডেটে অ্যাটাস্টেড করলে হবে। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা প্রশ্ন ছিল। ভাইয়া প্রতিদিন কিরকম সময় দেওয়া লাগবে ভাইয়া, একটু এই যদি বলতেন। এটা আবার খুব কোন ধরনের কোশ্চেন, এটা কোশ্চেন আনসার আমি প্রথমেই দিছি, ছিল আচ্ছা কিনা জানি সরি না। ভাইয়া, আই থিঙ্ক। এগুলো বাচ্চাদের কোশ্চেন, হ্যাঁ। আমাদের সময় হচ্ছে আমরা মানে সোজা কথা, ব্যক্তিগত লাইফ পারিবারিক লাইফ জব এগুলো আমাদের আছে, থাকবে, এগুলোকে অ্যাভয়েড করার কোনো ওয়ে নাই। এইগুলোর বাইরে যতটা সময় পাবো আমি, ততটা সময় আমার পড়তে হবে। এখন তুমি কি হাত মুখ ধুইয়া চা খাইয়া বইয়া পড়াশোনা করতে পারবা? না, ওই সময় নাই। তুমি বাসে আসো বৈশা, মানে একটা ইয়ারফোন কানে লাগায় ক্লাস শুনতে হবে। তুমি ডিউটি করতেছো, রাউন্ড টাউন দেওয়া শেষ, স্যারের রাউন্ড দেওয়া শেষ, ফাইল আপডেট করা শেষ, and ক্লাস ক্লাস শুনতে থাকো, ঠিক আছে। তুমি ডিউটি থেকে বাসায় আসতেছো, ক্লাস শুনতে থাকো। তুমি লিফট উঠতে উঠতেছো, ক্লাস শুনতে থাকো। বাসায় বসে আছো, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে ক্লাস শুনতে থাকো, ঠিক আছে। সো পড়াশোনার কোনো সময় নেই। পড়াশোনার সময় কি, যখনই আমার সময় পাবো আমার সারাউন্ডিং কাজকর্ম ফ্যামিলি মেনটেন করে, তখনই আমাকে পড়ার মধ্যে থাকতে হবে ভাই, ঠিক আছে। এখানে কোনো সময় যে 3 ঘন্টা 4 ঘন্টা পড়া 2 ঘন্টা পড়া এইভাবে পোস্ট গ্রাজুয়েশন হবে না। তোমাকে ম্যাক্সিমাম টাইমটা ইউটিলাইজ করে নিয়ে আসতে হবে, হ্যাঁ? বেশি না, তুমি জাস্ট এই এখন থেকে মে 14 তারিখ পর্যন্ত একটা সময় দাও। দেখবা যে তোমার মানে
লাইফের প্যাটার্নটাই ঘুরে যাবে। আর যারা আজকে থেকে মানে যে নলেজটা নিয়ে আসছো, জাস্ট বেশি না, এই মে 14 তারিখ পরে তুমি নিজেকেই বুঝতে পারবে তুমি দুই মেরুর আগে যে মেরুতে ছিলা এখন তার চেয়ে হাজার গুণ উপরে চলে আসছো আর কি। হ্যাঁ, তোমার ক্লিনিক্যাল এতটাই শার্পনেস চলে আসবে ইনশাল্লাহ। ভাইয়া আমার আরেকবার একটা কোশ্চেন ছিল। হুম, আহ, যে সার্টিফিকেটটা হচ্ছে পিএমকিউ, যে সার্টিফিকেটটা আপনি বললেন যে আহ, আপনার হচ্ছে যে কোনো ডেট হলেই হবে, তা আমার ডেটটা কিন্তু প্রায় 5-6 বছর আগেকার, তাতে কি কোনো প্রবলেম হবে তুমি পাস করছো? অ্যাটাস্টেশন করা? 2017। 2017, না সমস্যা নেই, সার্টিফিকেট। আচ্ছা ঠিক আছে। সমস্যা নেই। হুম। ওকে, আর কারো কিছু ভাইয়া, থাকলে আমি নিব। জি ভাই, আরেকটা question ছিল। হ্যাঁ, হুম হুম, ইয়েস। তাহলে ভাই নেক্সট ইন্টারেকশন ক্লাসটা 14 তারিখ নাকি 15 তারিখ? নেক্সট ইন্টারেকশন ক্লাসটা দেখো, হবে লাইভ ক্লাস 16, 16, 16। 17, 18। হ্যাঁ, 16, 17, 18-তে আমরা পাঁচ টেস্টের ক্লাসটা পাবো হচ্ছে 7 PM এ। আর পাঁচ মেডিসিনের ক্লাসটা 16, 17, 18-এ জিআইটির উপর পাবো রাত 10টায়। ঠিক আছে। সো আমরা ডেইলি 100 কোয়েশ্চেন সলভ করব, তার মধ্যে 70 কোয়েশ্চেন আমি সলভ করব, আর 30টা কোয়েশ্চেন আমি তোমাদের পড়তে দিব। কারণ নিজেরও পড়তে হবে, নিজেরও একটা হ্যাবিট তৈরি করতে হবে। সো ডেইলি টার্গেট হচ্ছে আমার 100 কোয়েশ্চেন। তাহলে 3 দিনে আমার পাঁচ টেস্ট থেকে 300 কোয়েশ্চেন, পাঁচ মেডিসিন থেকে 300 কোয়েশ্চেন, 3 দিনে আমার 600 কোয়েশ্চেন সলভ হবে। আর মাঝখানের এই সময়টাতে আমরা ওই যে ক্লাসগুলো, রেকর্ড ক্লাসগুলো শেষ করব নাকি? ইয়েস, মাগরিবে যে রেকর্ড ক্লাস থাকবে সেটা 11 তারিখ থেকে 15 তারিখের মধ্যে দুইবার পড়বা মিনিমাম। ঠিক আছে, আমি বললাম যে 11, 12, 13 সব মিলায় কিন্তু 8 ঘন্টার ক্লাসও না, আরো কম হবে। স্পিড বাড়া দিলে সেই ক্লাসের টাইম কিন্তু আরো অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, তিন জি ঘন্টায় ভাই। খুব সুন্দর করে একবার রিভিশন দিবা। হ্যাঁ, তারপরে 2 দিন 14, 15 তারিখ নিজের মতো করে আরেকবার পড়বা। তারপরে খেলা হবে এখানে। হ্যাঁ, পাঁচ টেস্ট আর পাঁচ মেডিসিনের কোশ্চেন সলভে। জি ভাই। আর আমি আসি, এনি এনি টাইম আমাকে কোশ্চেন করবা। আর আমি হচ্ছে একটা টেলিগ্রাম গ্রুপ ওইটা ওপেন করে দিব। হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব প্রতিটা গ্রুপে, সবাই ওইখানে জয়েন করবা। কোনো ডিসকাশন করার যদি দরকার হয় তাহলে ওইখানে সবাই মেসেজ দেবা আর কি। হ্যাঁ, কোনো কিছু জানতে চাইলে আর সরাসরি আমাকেও মেসেজ দিতে পারো, সমস্যা নাই। হুম, সেক্ষেত্রে আমি সলভ করব, আনসার করবো, সমস্যা নাই। অলরাইট। ইনশাল্লাহ খুব ভালো হবে, প্রিপারেশন নিব আমরা। হ্যাঁ, খুবই সুন্দরভাবে। আমি একটা কথাই বলি যে পড়ার কোনো সময় নাই, এখানে পড়তে হবে। হ্যাঁ, পড়তে হবে। আর এফসিপিএস পার্ট 1 এর জন্য এমআরসিপি পরীক্ষার যে প্রিপারেশনটা, বর্তমানে যে লাস্টে যে দায়িত্ব হইলো এফসিপিএস এর, সো অলমোস্ট অনেকটাই, যদিও আমি কোশ্চেন তো আর সরাসরি পাই নাই, বাট যেগুলো দেখলাম বা শুনলাম, যারা এমআরসিপি পার্ট 1 পরীক্ষা দিছিল তাদের কাছ থেকে যেটা শুনলাম যে অনেকটাই হচ্ছে একদম এমআরসিপি প্যাটার্ন অনেকটাই চলে আসছে। যদিও কিছু বেসিক জিনিস তো এফসিপিএস মেনটেন করলো, এটা করলো, কিন্তু এসবি এর যে পোর্শনটা এটা অলমোস্ট মানে এফসিপি মানে এমআরসিপি পার্ট 1 প্যাটার্নে চলে আসছে। আর মাল্টিপল স্টেমগুলো যেটা হচ্ছে কিছুটা থিওরিটিক্যাল ইনফরমেশন রিলেটেড ছিল আর কি। এবং সেক্ষেত্রে এমআরসিপি পার্ট 1 এর প্রিপারেশনটা 100% ইফেক্টিভ হবে আর কি। 100%। ওকে। সো আর কার কিছু জানার না থাকলে আমি হচ্ছে স্টপ করে দিব। আর যদি কেউ কারো কিছু জানার থাকে তাহলে একটু বলতে পারো। এছাড়াও আমার সাথে তো ইন্টারাকশন হবেই। হ্যাঁ, কথা হবে, আমরা সলভ করবো কোশ্চেন, সমস্যা নেই, কথা তো হবেই। তবে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে মানে আমি তো পার্টনার আছি, তারপরেও প্রত্যেকে চেষ্টা করবেন নিজের জন্য একজন পার্টনার থাকে। হ্যাঁ, মিনিমাম একজন পরিচিত থাকে। তাহলে হবে কি মানে পড়াটা আপনার কাছে যখন আপনি পড়তে যাবেন তখন একজন পার্টনার থাকলে অনেক সময় অনেক কিছু না বুঝলে সে পার্টনারকে জিজ্ঞেস করলে সেটা পাওয়া যায়। হ্যাঁ, মানে ইনফরমেশনটা পাওয়া যায়। অথবা মানে তার কাছ থেকে অনেক কিছু হেল্প নেওয়া যায়। দুজন মিলে একটা কাজ করলে সেক্ষেত্রে অনেক কিছু মানে মিনিমাইজ করা ফেলা যায়। তো এই জন্য সবাই চেষ্টা করবেন যারা পরীক্ষা দিবে এরকম কোনো পার্সন যা প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে একটু পড়ার জন্য। হ্যাঁ, টোটাল সাবস্ক্রিপশন ফি কত? আহ, সেটা কিসের, আমার কোর্সের নাকি রয়্যাল কলেজের? অভিজিৎ।
রয়্যাল কলেজের ক্ষেত্রে অ্যারাউন্ড হচ্ছে 95,000 থেকে 1 লাখ টাকা। আমার কোর্সের ক্ষেত্রে খুবই কম, 16,500 টাকা। আর কিছু? ওকে। সো আমার এই আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে রেকর্ডেড থাকবে। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে পরে মানে একটু দেখে নিতে পারেন, আর প্রথমে যদি কেউ মিস করে থাকেন তারাও একটু দেখে নিতে পারবেন, সমস্যা নেই, হ্যাঁ। ভাইয়া আমাদের কি কি টোটাল 3টা গ্রুপে অ্যাড করবেন না? মাগরাবি, পাস টেস্ট, পাস মেডিসিন। হুম। যারা যেগুলো পেমেন্ট করছে, যে যেটাতে অ্যাড হতে চায়, তিনটাতে যদি পেমেন্ট করে, আমি তো অ্যাড করে অলরেডি দিছি। হুম। তিনটাতে লিংক দেওয়া ছিল, তিনটাতে অ্যাড করা, তুমি তো তিনটাতে, তোমার কিন্তু তিনটাতে অ্যাড করা আছে। জি ভাই, আমি দেখি নাই। আচ্ছা। যখন যেটা ক্লাস টাইম, তখন সেই গ্রুপে লিঙ্ক টিঙ্ক দেওয়া থাকবে। হ্যাঁ, ওই টাইমে তুমি লিঙ্কে ক্লিক করলে আমার সাথে জুমে জয়েন করতে পারবো আর কি, হ্যাঁ। আর আমি হ্যাপাটোলজি, GI10 হ্যাপাটোলজি ক্লাসগুলো ওই দিন কয়টা বাজে, 11টা বাজে। সো আমি কিছুক্ষণের মধ্যেই জাস্ট সেশনটা শেষ হওয়ার পর পরে আমি কিন্তু দিয়ে দিব, হ্যাঁ। মাগরাবি গ্রুপে মাগরাবি ক্লাসগুলো এখনই দিয়ে দিব। সো তোমরা চাইলে এখন থেকে ক্লাস দেখা শুরু করতে পারবো। আমি সেশন শুরু হওয়ার 5-10 মিনিট পরেই আমি কিন্তু দিয়ে দিব আর কি। ইনশাল্লাহ। আজকে নতুন করে একটা মেইল ওপেন করবেন সবাই, হ্যাঁ। একদম নতুন করে এমআরসিপির জন্য। তারপর ওই মেইলটা দিয়ে মাই এমআরসিপি অ্যাকাউন্টটা ওপেন করবেন। তারপরে অন্য অন্য বাকি কাজ। ওকে। সো হোপ দ্যাট আর কারো কোনো কিউরিওসিটি নাই। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন স্টপ করে দেই। হুম। পরবর্তী কোনো কারো যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ দিবেন, টেক্সট করবেন, অথবা আমি টেলিগ্রাম গ্রুপটার লিংক দিয়ে দিব। আপনারা সেটাতে জয়েন করে আপনারা নিজেদের মধ্যে ডিসকাশন করতে পারবেন, সমস্যা নেই। ওকে। ওকে, হ্যাভ এ গুড নাইট। আল্লাহ হাফেজ, হ্যাঁ। আমি ওইদিন 5 মিনিটসের মধ্যেই আমি ক্লাসগুলো আপডেট দিয়ে দিব, হ্যাঁ। মাগরিব গ্রুপে আর কি। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ, হ্যাঁ, বাই। আল্লাহ হাফেজ। আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।